আপু আমরা লাইভে আছি। আচ্ছা, আমাকে একটু এটা দিও তো, লিংক। ঠিক আছে। পাইছে মনে হয়, পাইছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর রিজা। আজকে জিপি সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে ডিসকাশনের টপিক আই, ইএনটি এবং সাইকিয়াট্রি। ওকে, তো এক্ষেত্রে হচ্ছে যে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে গেলে আপনার অপথ্যালমোলজির কিছু বেসিক কেস, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে অ্যাডভান্স কিছু কেস শুধুমাত্র ডায়াগনোসিস করে রেফার করতে জানাটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে অটোলাইঙ্গোলজির ক্ষেত্রে হলো যে কমন কিছু এলিমেন্টস, হ্যাঁ, যে আপনার কাছে গলা ব্যথা নিয়ে আসতেছে, আপনার কাছে টনসিলাইটিস এর প্রবলেম নিয়ে আসছে পেশেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে থাইরয়েডের প্রবলেম, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এসব সমস্যা নিয়ে আপনার কাছে আসছে পেশেন্ট। সো এগুলির একটু ট্রিটমেন্ট জানা। এবং সাইকিয়াট্রির ক্ষেত্রে আমি বলবো আসলে সাইকিয়াট্রিটা রেফার করাটাই মানে রেফারেল সিস্টেমটাই মেইন। তবে সাইকিয়াট্রির কিছু মানে প্রাথমিক যে চিকিৎসাটা জিপি লেভেলের যেই মানে ইয়েটা এলিমেন্টসটা ওটা একটু জানতে হবে। বিশেষ করে আপনার সাইকিয়াট্রির ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট হলো আপনি ড্রাগস দিয়ে পেশেন্টটাকে মানে ছেড়ে দিলে হবে না। এই যে প্রতিটা সাইকিয়াট্রিক ড্রাগ যেগুলি আমরা ইউজ করি সচরাচর পেশেন্টদের জন্য, এই ড্রাগগুলির কিন্তু প্রচুর সাইড এফেক্ট আছে, পাশাপাশি নিয়ম আছে খাওয়ার জন্য, হুট করে বন্ধ করা যাবে না। এই জিনিসগুলি কাউন্সিলিং করাটা খুব ইম্পর্টেন্ট। সাইকিয়াট্রিতে হচ্ছে সাইকিয়াট্রির পেশেন্ট পেলে কিন্তু পেশেন্টটাকে কাউন্সিলিং করা জানতে হবে। তো এই মানে কমন কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। তো শুরুতে আসি অপথ্যালমোলজি। অপথ্যালমোলজির ক্ষেত্রে হচ্ছে যে চোখের মানে সমস্যাগুলোর মধ্যে যেমন ইদানিং লাস্ট যেই ঘটনাগুলি গেল আমাদের দেশে, হ্যাঁ, তখন কিন্তু অপথ্যালমোলজির কেসগুলোর প্রতি খুব জোরালো ভাবে ফোকাস করা লেগেছে। কেন? কারণ ও যে টিয়ার গ্যাসের ছিল, মানে সব অপথ্যালমোলজির ইনজুরি ছিল, তাই না? তো এগুলি হচ্ছে কিছু নর্মাল জিনিসপত্র, যে আইয়ের কিছু জিনিস আপনাকে জানতে হবে। তো শুরুতে হচ্ছে বেসিক কিছু মানে কনসেপ্ট আছে। সাপোজ অ্যান্টিবায়োটিক আই ড্রপ খুব কমনলি আমরা ইউজ করি না, চোখের সমস্যাগুলি হলে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিয়ে দিই, তাই না? মানে ঠিক আছে, ইন্ডিকেশন থাকলে তো আমাদেরকে দিতেই হবে। কনজাংটিভাইটিস এর কেস আমাকে দিতে হবে যদি ব্যাকটেরিয়াল কেস হয়, ওকে। কিংবা আইতে কোনো ধরনের ইনফেকশনের কেস, হ্যাঁ, আইতে কোনো ধরনের ইনজুরি হয়েছে, ওটা থেকে যাতে পরবর্তীতে সেকেন্ডারিলি কোনো ইনফেকশন না হয়, ওটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি উইথ প্রপার ইন্ডিকেশন, নো প্রবলেম উইথ দ্যাট। বাট আপনার কাউকে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিলে এই পেশেন্টটাকে আপনার অবশ্যই একটা আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে 7 থেকে 14 দিনের জন্য। এটার সাথে হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করতে দিতে হবে। কেন? এই জিনিসটা মাথায় রাখা উচিত। কারণ সাপোজ আপনি 7 দিনের জন্য কাউকে অ্যান্টিবায়োটিক আই ড্রপ ইউজ করতে বলেছেন, পেশেন্ট 7 দিন পরে আবার আপনার কাছে আসলো, এসে বললো ডাক্তার সাহেব আমার যে সমস্যাটা ছিল, আগের যে প্রবলেমটা ছিল ওটা তো ভালো হয়ে গেছে, কিন্তু এখন নতুন সমস্যা হচ্ছে চোখে তো জ্বালা পোড়া করে, হ্যাঁ, চোখ শুকনা শুকনা লাগে, চোখে অনেক জ্বালা পোড়া করে, হ্যাঁ, লাইটে দেখতে সমস্যা হয়, একটা ডিসকমফোর্ট চোখের মধ্যে। দ্যাট মিনস না আমি লাইট সহ্যই করতে পারি না, লাইটের দিকে তাকালে আমার খুব যন্ত্রণা করে চোখের মধ্যে, এরকম টাইপের একটা পেশেন্ট যে আপনাকে ফোটোফোবিয়া বলছে, হ্যাঁ, এই পেশেন্টটার ক্ষেত্রে কখনোই, একটা সেকেন্ড, আচ্ছা, এরকম একটা পেশেন্ট যে ফোটোফোবিয়া বলছে, এই পেশেন্টটার ক্ষেত্রে কখনো মানে স্টেরয়েড আই ড্রপ ইউজ করতে যাবে না। স্টেরয়েড আই ড্রপ কি করবে? তার এই ফোটোফোবিয়ার যে টেন্ডেন্সিটা আছে ওটা আরো এক্সাজারেটেড করে দিবে। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আই ড্রপ বলেন, আই অয়েন্টমেন্ট বলেন, এগুলি ইউজ করার আগে অলওয়েজ চোখের মধ্যে পানির ঝাপটা, পরিষ্কার পানির ঝাপটা দিয়ে চোখটা ক্লিন করে নিতে হবে। আর অয়েন্টমেন্ট লাগানোর ক্ষেত্রে হাত ক্লিন থাকতে হবে। এই জিনিসগুলি কিছু বেসিক জিনিস আইয়ের রোগী মানে অপথ্যালমোলজির পেশেন্ট ট্রিট করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আইয়ের কোন কেসগুলি রেফার করতে হবে এগুলি আসলে একটু জানাটা খুব ইম্পর্টেন্ট। যে কি কি হিস্ট্রি পেলেই আমি আর সময় নষ্ট করবো না, পেশেন্টটাকে বলবো যে আপনি দ্রুত দ্রুত স্পেশালিস্টের কাছে চলে যান, মানে হচ্ছে যে উচ্চতর সেবা আছে চোখের ওরকম একটা জায়গায় চলে যান। এরকম কিছু কেস আপনাকে জানতে হবে। যেমন একটা পেশেন্ট এসে যখন আপনাকে বলবে যে হুট করে সে চোখে দিচ্ছে না,
সে কালকে পর্যন্ত ভালো ছিল, আজকে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে সে চোখে কিছুই দেখছে না, সম্পূর্ণ অন্ধকার, সাডেন লস অফ ভিশন, এটা কিন্তু খুবই ইমার্জেন্সি একটা কেস। এটা হুট করে না দেখাটা, এটা খারাপ কোনো কিছু না হলে ডেভেলপ করে না। সো এই ধরনের রোগী আপনার হচ্ছে ইভালুয়েট করার জন্য কখনোই বসায় রাখবেন না। এ ধরনের পেশেন্ট অবশ্যই রেফার করে দিবেন হাইয়ার সেন্টারে। ওকে, তারপরে হচ্ছে ব্লান্ট ট্রমা। চোখের মধ্যে ধরেন মারামারি করতে গিয়ে ইনজুরি হলো, কোনো শার্প কিছু দিয়ে ইনজুরি হলো, অথবা লাঠির আঘাত পড়লো, বাঁশের আঘাত পড়লো, ব্লান্ট ট্রমা হলো। ওকে, তারপরে হচ্ছে কর্নিয়াল অ্যাব্রেশন, আপনি দেখতেই পাচ্ছেন পুরাটা চোখের চারিদিকে রক্ত জমাট বেঁধে আছে, তাই না? এই জিনিসগুলি তো আর আপনার এখানে জিপি হিসেবে ট্রিট করার কিছু নাই, এগুলি হচ্ছে আপনার অপথলমোলজিস্টের কাছে পাঠাতে হবে। কারণ এখানে হচ্ছে প্রচুর ইনস্ট্রুমেন্ট দিয়ে আগে দেখতে হবে, রেটিনার কন্ডিশন, কর্নিয়ার কন্ডিশন, এগুলি তো অ্যাজ এ জিপি করা সম্ভব হয় না। সো এই কেসগুলি আপনাকে রেফার করতে হবে। পাশাপাশি হচ্ছে যে এই যে হঠাৎ করে একটা রুগী বলছে যে আমি তো কালকে পর্যন্ত ভালো ছিলাম, আজকে সকালে ঘুম থেকে উঠে আমার ঝাপসা দেখতেছি, মানে দুইটা তিনটা করে, এক একটা জিনিস দুটো তিনটা করে দেখতেছি, একজন মানুষকে আমার কাছে মনে হচ্ছে আমার সামনে দুইজন তিনজন করে দাঁড়ায় আছে, এরকম। দ্যাট মিনস সাডেন অনসেট অফ ডিপ্লোপিয়া, হুট করে ভিশন চলে যাওয়া, হুট করে ডিপ্লোপিয়া চলে আসা, এই জিনিসগুলি কিন্তু রেফারেল কেস, এগুলি একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট এন্ড গ্লোকোমা। গ্লোকোমার ক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের প্রচুর চোখে ব্যথা থাকে, পেশেন্ট ঝাপসা দেখে, এবং পেশেন্টের অনেক বমি হয়, পেশেন্টের আগে একটা এল্ডারলি পেশেন্ট, তার ক্যাটারেক্টের হিস্ট্রি ছিল, এরকম টাইপের রোগীগুলি আসলে গ্লোকোমা। আর রেটিনাল ডিটাচমেন্টের কেসগুলি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানের মধ্যে আছে, হ্যাঁ, এটা জানতে হবে। কারণ আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন যে এটা হয়তো বা রেটিনাল ডিটাচমেন্টের কেস হতে পারে, আমি হায়ার সেন্টারে পাঠিয়ে দিব, আদারওয়াইজ মানে এই পেশেন্টটার সময় নষ্ট করা মানে তার চোখের অনেকটুকু ক্ষতি হয়ে যাওয়া। ওকে, যেমন একটা পেশেন্ট হঠাৎ করে বলছে যে আমার চোখের সামনে তো এরকম লাইট ফ্ল্যাশ হচ্ছে, মনে হচ্ছে লাইট পড়ছে, ক্রিকেট স্টেডিয়ামে যেরকম লাইটের ফ্ল্যাশিং হয় ওরকম, হ্যাঁ, ফ্ল্যাশ লাইট জ্বলছে চোখের সামনে, তারপর সাদা সাদা সাপের মতো জিনিস ভাসছে, হ্যাঁ, হোয়াইট ফ্লোটার্স। তারপরে হচ্ছে যে মনে হচ্ছে যে আমি শুধু সামনের দিকের ভিশনটা দেখছি, আমার দুই সাইডে কালো পর্দা দেওয়া, এরকম বলতে পারে পেশেন্ট, হ্যাঁ, কালো পর্দা দেওয়া, অথবা চোখের সামনে কালো পর্দা পড়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। এরকম টাইপের কমপ্লেইন গুলি যখন শুনবেন, একটা রেটিনাল ডিটাচমেন্ট আসলে শুধু এল্ডারলি এজের হবে তা না, অ্যাডাল্টেরও হতে পারে। তো আপনার হচ্ছে যে এরকম টাইপের কমপ্লেইন যখন বলবে, এটা হচ্ছে আপনার মাথায় আসতে হবে যে এটা তো রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, আমি সাথে সাথে রোগীটাকে রেফার করে দিই। ওকে, সো এই কয়েকটা জিনিস একটু রেফারেলের যেই মানে কেস গুলো আছে এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে কর্নিয়াল অ্যাব্রেশন, চোখ দেখেই বুঝবেন চোখের চারিদিকে রক্ত জমাট বাঁধা। ওকে, সো এটা হচ্ছে আপনাকে আগে দেখতে হবে যে ব্লিডিং, মানে ব্লিডিং পয়েন্ট আছে কিনা, তারপর পেইন রিলিফ করতে হবে, চোখের মানে কোন কোন স্ট্রাকচার পর্যন্ত ড্যামেজ হয়েছে, এই জিনিসগুলি দেখতে গেলে আপনার ইনস্ট্রুমেন্টের দরকার। ওকে, সো এই কয়েকটা জিনিস আর কি একটু খেয়াল রাখা লাগবে। এরপরে চলে আসি গ্লোকোমা। গ্লোকোমার ক্ষেত্রে হচ্ছে আপনার, হ্যাঁ, গ্লোকোমাটা বলে ফেলছি অলরেডি, মাথা ব্যথা থাকবে, চোখে ব্যথা থাকবে, অনেক আই পেইন থাকে কিন্তু গ্লোকোমা রোগীদের, লাল চোখে ব্যথা, চোখ নাড়াতে পারে না এরকম ব্যথা হয়, ক্যাটারেক্ট থাকে, এল্ডারলি পেশেন্ট, বমি হচ্ছে, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলি কিন্তু গ্লোকোমার ফিচার। গ্লোকোমাতে কি হয় আসলে আপনার ইন্ট্রা অকুলার প্রেশারটা অনেক বেড়ে যায়, হ্যাঁ, যার কারণে পেশেন্টের এরকম সমস্যা হয়। আচ্ছা, তো চোখের এই যে আমি বললাম চোখের ব্যথা, চোখের এই ব্যথাটা, আই পেইনটা আসলে আপনার প্রাইমারি কজ হতে পারে যে ওটা হচ্ছে চোখেরই সমস্যা, সমস্যাটা চোখের থেকে আসতেছে, মানে হচ্ছে যে আমার আইয়ের ইন্টারনাল কোনো ফিচার থেকে আসছে, এটা প্রাইমারি কজ হতে পারে, আবার এটা সেকেন্ডারি কজের জন্য আই পেইন হতে পারে। যেমন মাইগ্রেনের একটা রোগী, একটা হেডেকের পেশেন্ট আপনার কাছে খুব সহজেই সে কমপ্লেনটা করবে যে তার মাথা ব্যথা, পাশাপাশি চোখের চারিদিকে ব্যথা, চোখ নাড়াতে পারে না। হ্যাঁ, সো প্রাইমারি না সেকেন্ডারি কজ ওটাও কিন্তু হিস্ট্রি থেকে আপনাকে ইভালুয়েট করে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, এখন আসি আমরা ড্রাই আই। ড্রাই আই এর ক্ষেত্রে হচ্ছে ড্রাই আই খুব কমন এখনকার সময়, খুবই কমন। কেন কমন ড্রাই আইটা? এই যে অনেক বেশি মোবাইল দেখা হয়, কম্পিউটার, টেলিভিশন, এসবের যে ফ্লিকারিং লাইটস, হ্যাঁ, কন্টিনিউয়াস যে আই এর একটা ইউজ হচ্ছে, ওই জিনিসটার কারণে হচ্ছে পেশেন্টদের এখন ড্রাই আই খুব কমন। আরেকটা ড্রাই আই এর কজ হচ্ছে যে পেশেন্ট ইনভ্যারিয়েবলি এখন ফার্মেসি থেকে নিয়ে কোনো
চিকিৎসকের পরামর্শবিহীন অ্যান্টিবায়োটিক আই ড্রপ ইউজ করছে। হ্যাঁ, মক্সিফ্লক্সাসিন আই ড্রপ যেটা, এটা খুব কমন, এটা হচ্ছে পেশেন্টের মানুষের ঘরে ঘরে পাওয়া যায় এখন। চোখে কোনো সমস্যা হচ্ছে, একটু জ্বালাপোড়া করতেছে, একটু দেই এই ড্রপ, মক্সিফ্লক্স আই ড্রপ দিয়ে দিই। তো এই জিনিসগুলি ড্রাই আই করতেছে পেশেন্টের। তারপরে হচ্ছে আপনার আরেকটা হলো যে মানে এইজ একটা ফ্যাক্টর, যে বয়সের কারণে আবার ড্রাই আই ডেভেলপ করে যায় অনেকে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হিস্ট্রি বের করতে হবে। পাশাপাশি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ব্ল্যাফারাইটিস, ড্রাই আই এর সাথে কিন্তু ব্ল্যাফারাইটিসটাও অ্যাসোসিয়েটেড থাকে। ব্ল্যাফারাইটিস কি জিনিস? এই যে দেখেন, পেশেন্টের এরকম বলবে যে আমার তো হচ্ছে চোখের মধ্যে কাটা কাটা লাগে, হ্যাঁ, চোখে খুব অশান্তি করে, দেখতে সমস্যা হয়, ঝাপসা লাগে, চোখের পাপড়ির উপরে এরকম হলুদ রঙের কিছু জিনিস লেগে লেগে থাকে, ময়লাগুলি জমে থাকে, হলুদ রঙের ময়লাগুলি চোখের পাপড়িতে এভাবে জমে থাকে। আপনিও যখন আইটা ইন্সপেক্ট করছেন দেখতে পাচ্ছেন যে ক্রাস্টি লিশন আছে আপার আইলিড, লোয়ার আইলিডে, ওকে, চোখটা একটু লাল। পেশেন্ট বলছে কি যে আমার চোখে অনেক জ্বালাপোড়া করে, খুব জ্বালাপোড়া করে, অশান্তি লাগে, চোখে দেখতে সমস্যা হয়, এই অশান্তিটার জন্য আমার তাকাতে ইচ্ছা করে না কোনো দিকে। এরকম হচ্ছে মোস্ট কমনলি ড্রাই আই এর কমন ফিচার থাকে। হ্যাঁ, তো আমরা সাধারণত ড্রাই আই এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল টিয়ারটা ইউজ করি। হ্যাঁ, হাইপ্রোসল অথবা টিয়ার ফ্রেশ লিকুইড জেল, যে কোনো একটা, হাইপ্রোমেলোস, এটা আসলে জেনেরিক নেমটা হচ্ছে 0.3% হাইপ্রোমেলোস। কিন্তু এটার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আর্টিফিশিয়াল টিয়ার ইচ্ছা মতো ইউজ করলে কখনোই এটার কোনো বেনিফিট আসবে না। হ্যাঁ, একটা আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে দিলে পেশেন্ট 2 দিন পরে আবার আপনার কাছে এসে বললো যে আপনি কি চোখের ড্রপ দিচ্ছেন, আমার তো সমস্যার সমাধান হয় নাই, ওই চোখের জ্বালাপুরাই রয়ে গেছে। তখন আপনার থেকে জিজ্ঞেস করতে হবে সেটা ব্যবহার করেছে কিভাবে, আপনি ঠিক মতো শিখিয়ে দিয়েছেন কিনা, কিংবা উনার ব্যবহারে সমস্যা আছে কিনা। কারণ আর্টিফিশিয়াল টিয়ারের ডিউরেশন অফ অ্যাকশন খুবই অল্প, 3 থেকে 4 ঘন্টা, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কাজ করে। হুম, মানে সরি, ম্যাক্সিমাম 3 to 4 আওয়ার্স কাজ করে। ঠিক আছে, সো আপনি একটা রোগী হচ্ছে, এটার নিয়ম হলো কি ঘন্টায় ঘন্টায় 2 ফোঁটা করে দিতে হবে। কিন্তু পেশেন্টদের জন্য আসলে এরকম ঘন্টায় ঘন্টায় চোখের ড্রপ দেওয়া সবাই মেনটেন করে না। হ্যাঁ, মেনটেন করে, অনেক কনসিয়াস পেশেন্ট আছে, আপনি কিভাবে কাউন্সিলিং করে দিচ্ছেন পেশেন্টটাকে ওটার উপর ডিপেন্ড করে। অনেক পেশেন্ট আছে, আপনি যদি সুন্দর করে বুঝায় বলেন যে বাবা আপনাকে এই চোখের ড্রপটা দিয়ে দিলাম, আপনার এই সমস্যাটা হচ্ছে আপনার চোখের পানি শুকিয়ে গেছে, হ্যাঁ, এখন হচ্ছে আমরা বাইরে থেকে আর্টিফিশিয়ালি চোখের পানিটা দিচ্ছি, কিন্তু এটা ব্যবহারে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এটা কিন্তু বেশিক্ষণ কাজ করে না, আপনাকে এটা ঘন্টায় ঘন্টায় 2 ফোঁটা করে দিতে হবে যতক্ষণ না আপনি মানে আরাম পাচ্ছেন। হ্যাঁ, এটা যদি বুঝায় বলেন অনেকে দেখবেন ফলো করবে, সুন্দর করে যদি বুঝায় বলেন। আর না হলে আপনার হচ্ছে যে অ্যাটলিস্ট হলো দিনে 3 থেকে 4 বেলা করে দিতে হবে, এটা পেশেন্টকে বুঝায় বলতে হবে, 2 ফোঁটা করে। হ্যাঁ, আচ্ছা, ফ্রিকোয়েন্ট ডোজিং। এখন এভাবে করে ব্যবহার করার পরেও যদি কারো না কমে, যে আপনি যদি হিস্ট্রি নিয়ে দেখেন যে না রোগীটা ঠিকভাবে ব্যবহার করেছে তারপরেও ড্রাই আই এর ফিচার্স গুলি কমছে না, অনেকের থাকে ড্রাই আই গ্রেড 3, হ্যাঁ, 2 গ্রেড 3, 4 এরকম থাকে, 4টা গ্রেড থাকে তো ড্রাই আই এর, তো হচ্ছে 3, 4 গ্রেড। তো ওরকম হচ্ছে আপনার মানে এক্ষেত্রে আমরা সাধারণত ওই টিয়ার জেলটা রাখি, ওটার পাশাপাশি হচ্ছে একটা লং অ্যাক্টিং প্রিপারেশন দিয়ে দিই, রিজিটিয়ার দিয়ে দিতে পারেন 2 ফোঁটা করে 3 বেলা, 2 মাস, ওকে, 2 মাসের জন্য দিতে পারেন। তো এটাই। আর পাশাপাশি হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে ইয়ে করতে হবে, যে কি বলে ওটাকে, ওই যে বেশি মোবাইল দেখা যাবে না, টেলিভিশন, কম্পিউটার এসব থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। ঠিক আছে, খুব উজ্জ্বল বাতি এসব থেকে একটু দূরে থাকতে হবে, হ্যাঁ, যতক্ষণ না পেশেন্ট একটু রিকভারি হয়। আর হচ্ছে পাশাপাশি আপনি একটু মাল্টিভিটামিন দিতে পারেন পেশেন্টকে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো এটাই। কনজাংটিভাইটিস, এই একটা জিনিস অপথলমোলজি থেকে জিপি হিসেবে জানতে পারলে মোর দ্যান এনাফ। হ্যাঁ, আপনি উপজেলাতে চাকরি করেন, আপনি পেরিফেরিতে চেম্বার করেন গিয়ে, এগুলি এই কনজাংটিভাইটিসটা দিয়েই আপনি আই এর সব জিনিস চালাই দিতে পারবেন। মানে হচ্ছে কি যে ম্যাক্সিমাম রোগী, মানে ম্যাক্সিমাম কি বলবো, আই এর যত রোগী পাবেন চেম্বারে উপজেলা লেভেলে আর কি, পেরিফেরিতে একটু দুর্গম এলাকাতে আপনি প্র্যাকটিস করতে গেলেন, ম্যাক্সিমাম কনজাংটিভাইটিস, এর থেকে বেশি কিছু আসার মতো নাই। ক্যাটারেক্টের একটা রোগী আপনার কাছে আসলে আপনি ওই রোগীটাকে কি করতে পারবেন, মানে ওই রোগীটার সিমটোমেটিক রিলিফ দিতে পারবেন, আর হচ্ছে বড় যে পেশেন্টটাকে কোথায় যেতে হবে সেটা প্রপারলি বলে দিতে পারবেন। এর থেকে বেশি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে একটা ক্যাটারেক্টের রোগীর জন্য আপনার কিছু করার নাই। কিন্তু একটা কনজাংটিভাইটিসের পেশেন্ট আপনার কাছে আসছে, তারপরে আপনার কাছে একটা ফরেন পার্টিকেল ঢুকায় একটা বাচ্চা আসছে চোখের মধ্যে, আপনি তাকে মোটামুটি 100% একটা সলিউশন দিয়ে বিদায় দিতে পারবেন।
এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো এখানের মধ্যে কনজাংটিভাইটিস 3 ধরনের। হ্যাঁ, আমরা যেগুলি ট্রিট করি 3 রকমের। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল, একটা হচ্ছে ভাইরাল, একটা হচ্ছে অ্যালার্জিক। এটাই হচ্ছে আমাদের জেনে প্রেসক্রাইব করার মধ্যে পার্থক্য, যে ইনভেরিয়েবলি একটা কনজাংটিভাইটিসের রোগী আসলে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিব না। এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার 3 রকমের কনজাংটিভাইটিস আছে। একটা ভাইরাল কনজাংটিভাইটিসে আমি তাকে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিয়ে কি করব? তার হিল হবে? ভালো হবে? হবে না। হ্যাঁ, সো এই জিনিসগুলি আমাদেরকে জেনে বুঝে প্রেসক্রাইব করতে হবে। একটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস দেখে বোঝা যায়। পেশেন্ট বলবে কালকে পর্যন্ত ভালো ছিলাম, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ আর খুলতে পারতেছি না। কি সমস্যা? চোখের চারিদিকে প্রচুর ময়লা জমে আছে। কোনোভাবে ময়লাটা একটু পরিষ্কার করে তাকানোর চেষ্টা করলাম, চোখ পুরো লাল হয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, আমি আলোর দিকে তাকাতে পারছি না, চোখ কাটা কাটা বালি বালি লাগছে, খুব ব্যথা, চোখে ব্যথাও করছে হালকা। তখন আপনি সুন্দর করে আইটা যখন ইন্সপেক্ট করলেন, দেখাই যাচ্ছে যে চোখের চারিদিকে এরকম ব্যাকটেরিয়াল লিশন, হ্যাঁ, পাস ফর্মিং লিশন, এরকম মিডিয়াল ক্যান্থাসটাতে এসে পেশেন্টের এই জায়গাগুলিতে পাস পাস বোঝা যায়, চোখ পুরো লাল হয়ে আছে, পানি পড়ছে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস। ভাইরালের সমস্যাটা কি? পেশেন্ট উঠে বললো যে কালকে পর্যন্ত ভালো ছিলাম, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চোখ দিয়ে তো তাকাতে পারছি না, চোখ লাল হয়ে আছে, হ্যাঁ, হালকা হালকা চুলকাচ্ছে, চোখের মধ্যে বালি বালি কাটা কাটা লাগছে, হ্যাঁ, চোখ দিয়ে হালকা হালকা পানিও পড়ছে, কিন্তু অনেক চুলকাচ্ছে চোখটা, হ্যাঁ, এবং খুব অশান্তি চোখের মধ্যে। তখন আপনি দেখলেন চারিদিকে কোনো ধরনের কোনো ইয়ে নাই, মানে পাস ফর্মিং কোনো লিশন নাই, কোনো ধরনের ময়লা নাই। পেশেন্টকে জিজ্ঞেস করলেন যে ময়লা জমেছিল কি সকালে ঘুম থেকে উঠে? পেশেন্ট বললো না, ওরকম কোনো ময়লা জমতেছে না, পানি পড়তেছে চোখ দিয়ে অনবরত। তখন আপনি দেখলেন যে আইটা এরকম ক্লিয়ার বাট রেডিশ, ওয়াটারি হচ্ছে, ওয়াটারি আই, মাইল্ড টু মডারেট ইচিং কমপ্লেন করবে পেশেন্ট। এটা ভাইরাল কনজাংটিভাইটিস। এখন এই ভাইরাল কনজাংটিভাইটিসটা যদি আপনি বুঝতে পারেন, এই রোগীটাকে আপনি অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিয়ে কি করবেন? তার তো কোনো কাজে আসবে না, এটা শুধু শুধু ড্রাই আই করবে, আর কোনো কাজেই আসবে না। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপরে দেখেন, এই যে দেখেন ব্যাকটেরিয়ালে এরকম ময়লা জমে থাকে চারিদিকে, আর ভাইরালটা একদম লাল হয়ে যায় চোখ। আচ্ছা, আরেকটা আছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জিক কনজাংটিভাইটিস যে পেশেন্ট বলবে যে আমার হচ্ছে যখন ধুলাবালিতে আমি যাই, হ্যাঁ, এটা আমার প্রায় সময়ই হয়, বিশেষ করে যখন ধুলাবালি মানে বসন্তকাল আসে, স্প্রিং সিজনটাতে যখন ধুলাবালি বেশি থাকে, কিংবা আমি যখন ঘর একটু ঝাড়াঝাড়ি করি, তখনই দেখা যায় আমার চোখটা প্রচুর চুলকায়, প্রচুর চুলকায়, মানে এত চুলকায় চোখ, আমি সহ্য করতে পারি না, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে, এবং প্রচুর চুলকায় চোখ। এই ইন্টেন্স ইচিংটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর একটা ফিচার। হ্যাঁ, তখন অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা দেখতে কিছুটা ভাইরালের মতোই লাগে, কিন্তু আপনি হিস্ট্রি শুনে আলাদা করতে পারবেন যে তার একটা ডাস্ট এক্সপোজারের হিস্ট্রি থাকবে, তার একটা ইন্টেন্স ইচিং এর হিস্ট্রি থাকবে। ঠিক আছে? অথবা অ্যালার্জি কোনো ফুড খেলে অনেকের হয়ে যায়, হ্যাঁ, অ্যালার্জি কোনো ড্রাগ থেকে অনেকের হয়ে যায়, এরকম একটা অ্যালার্জি হিস্ট্রি থাকবে। তখন তখন আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে ধরেন ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস এর ক্ষেত্রে, হ্যাঁ, আপনি সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ ইউজ করতে পারেন, চয়েস অনেকগুলি আছে। আপনি সিপ্রোফ্লক্সাসিন ইউজ করতে পারেন, আপনি মক্সিফ্লক্সাসিন ইউজ করতে পারেন, আপনি টোব্রামাইসিন ইউজ করতে পারেন। প্রোটোকল অনেকগুলি আছে, বাট দেখা গেছে কি আপনি যদি টোব্রামাইসিন আই অয়েন্টমেন্ট এবং আই ড্রপ দুটো একসাথে ইউজ করেন, বেনিফিট ভালো, পেশেন্টের রিকভারি ভালো। সো আপনি কি করবেন? টোব্রামাইসিন দিবেন। আই ড্রপ হচ্ছে 10 দিনের জন্য 4 বেলা করে দিবে, টোব্রাসিন নামে পাওয়া যায়, আরো বিভিন্ন নামে আছে। আর পাশাপাশি রাতের বেলা সে মলমটাও ইউজ করবে, টপিক্যাল ইউজ করবে, দেখা যায় বেনিফিশিয়াল ইফেক্ট পাওয়া যায়। পেশেন্টকে বলতে হবে যে রাতে ঘুমানোর আগে হাতটা ভালো করে পরিষ্কার করে চোখের মধ্যে সাদা পানির ঝাপটা দিয়ে আপনি হচ্ছে এই মলমটা চোখে রাতের বেলা লাগায় ঘুমায় যাবেন। এরকম হচ্ছে 15 দিনের জন্য দুটোরই কোর্স দিবেন। আর অ্যালার্জি থাকলে অ্যান্টিহিস্টামিন, আদারওয়াইজ ইচিং না থাকলে কোনো অ্যান্টিহিস্টামিন লাগবে না, লাগবে না। ঠিক আছে? আর ভাইরাল কনজাংটিভাইটিস, আচ্ছা, ভাইরাল কনজাংটিভাইটিস এর ব্যাপারটা হচ্ছে এটা আসলে সেলফ স্পন্টেনিয়াস রিজলভ হয়, স্পন্টেনিয়াসলি এটা রিজলভ হয়। ঠিক আছে? কিন্তু ওইটা তো পেশেন্ট আপনার কাছে এত মানে ইন্টেন্স সমস্যা নিয়ে আসছে, এখন পেশেন্টকে যদি বলেন যে বাবা আপনি কিছু ওষুধ লাগালেও এটা 21 দিনে ভালো হবে, মানে 3 সপ্তাহ লাগবে ভালো হতে, ওষুধ ব্যবহার করলেও 3 সপ্তাহ, এটা বলে বিদায় দিতে পারবেন না।
কারণ এখনকার সময় আসলে আমরাও যে পেশেন্ট ট্রিট করি, এখন এমন অবস্থা হয়ে গেছে যে রিপোর্ট দেখে যদি আমরা রোগীকে বলি যে আপনি ভালো আছেন, রিপোর্ট ভালো, পেশেন্ট ওটা মানতে চায়। কেন ভালো বললাম? পেশেন্টের হচ্ছে রোগ থাকতেই হবে, ডাক্তারের কাছে আসছে মানে ডাক্তার একটা রোগ ধরে দিতেই হবে, ওষুধ দিতেই হবে। এখন সব বাঙালিদের মেন্টালিটি এমন হয়ে গেছে। আর গ্রামে গঞ্জে তো আরো বাজে। তখন আপনি ওই একটা ভাইরাল কনজাংটিভাইটিসের রোগী কখনোই কাউন্সিলিং করে বিদায় দিতে পারবেন না যে বাবা আপনার কোনো ওষুধ লাগবে না, এটা এমনি ভালো হয়ে যাবে, চোখে শুধু সাদা পানির ঝাপটা দিবেন। আসলে কিন্তু তাই, ভাইরাল কনজাংটিভাইটিসে ওরকম আপনার অ্যান্টিভাইরাল অয়েন্টমেন্ট বলেন বা ড্রপ বলেন, ওগুলিতে আহ এমন না যে পেশেন্ট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বরং পেশেন্ট যদি হাইজিন মেনটেন করে, ও সবসময় চোখটা ভালো করে পরিষ্কার পানির ঝাপটা দিয়ে ধোয়, বাইরে যাওয়ার সময় সানগ্লাস ইউজ করে, এই জিনিসগুলি, তারপরে হচ্ছে ঘরের সবার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলে, কারণ এটা তো ইনফেকশিয়াস, হ্যাঁ ভাইরাল ডিজিজ তো ইনফেকশিয়াস। এগুলি করলে বরং হচ্ছে ওই একইভাবেই তার রিকভারি। তো তারপরেও কিছু করার নাই, আপনি একটা এসাইক্লোভির আই অয়েন্টমেন্ট দিয়ে দিবেন 14 থেকে 21 দিনের জন্য। ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে অ্যালার্জিকের ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করি? অ্যালার্জিকের ক্ষেত্রে আপনি একটু ফ্লোরোমিথালন, হ্যাঁ ফ্লোরোমিথালন যেটা স্টেরয়েড, একটু দিবেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে। আর হচ্ছে ওলোপ্যাটাডিনটা ভালো কাজ করে। ওলোপ্যাটাডিন এবং অবশ্যই অ্যান্টিহিস্টামিন রাখতে হবে আপনাকে। হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন রাখতে হবে। কিন্তু পেশেন্ট যদি অ্যালার্জিক ফ্যাক্টর অ্যাভয়েড না করে, এটা থেকে নিস্তার নাই। যতই স্টেরয়েড দেন না কেন, এটা ভালো হবে না। এটা ভালো হবে না, এটা পেশেন্টকে বুঝায় বলতে হবে যে আপনি ঘর ঝাড়া 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 মোছা করতে গেলে আপনি এটা টোটালি করবেন না। হ্যাঁ, এটা থেকে বিরত থাকেন, অথবা নিতান্তই করতে গেলে সানগ্লাস পরে করবেন। বাইরে বের হলে সানগ্লাস পরবেন। সবসময় চোখ ঠান্ডা পানির ঝাপটা দিয়ে পরিষ্কার রাখবেন। হ্যাঁ, এই জিনিসপত্রগুলি পেশেন্টকে বুঝায় বলতে হবে। এবং আপনার অ্যালার্জি হয় এরকম কোনো খাবার খাবেন না। কোনো ওষুধ খাওয়ার পরে যদি আপনার মনে হয় যে অস্বস্তি লাগছে, শরীরে চুলকানো হচ্ছে, এ ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা চেঞ্জ করে নিয়ে আসবেন। এভাবে করে বুঝায় বলতে হবে। আচ্ছা। অনেক সময় হয় কি যে অ্যালার্জিক কেসগুলিতে এরকম আপনার কাছে আসার আগেই দেখবেন ওলোপ্যাটাডিন, মক্সিফ্লক্সাসিন, এগুলি হচ্ছে বাঙালির মানুষজন চোখের ওষুধ বলতে এই দুইটাকে বুঝে। হ্যাঁ, বিশেষ করে গ্রামে গঞ্জে দেখবেন ফার্মেসির লোকরা এই দুইটার নামই জানে, চোখের ড্রপ, তারা ওই কিছু হইলে ওলোপ্যাটাডিন দেয়, কিছু হইলে মক্সিফ্লক্সাসিন দেয়। এগুলি আমরা দেখে আসছি, আমাদের 2.5 বছরের এক্সপিরিয়েন্স, মানুষ কিভাবে এগুলি ইউজ করে, ইনভ্যারিয়েবলি ইউজ করে। অ্যালার্জিক কনজাংটিভাইটিসের আমি আমার এই 2.5 বছরের উপজেলা লাইফে একটা রোগীও পাই নাই যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস সে ওলোপ্যাটাডিন 2 ফোঁটা হইলেও চোখে না দিয়ে আসছে আমার কাছে, সে ইউজ করেই আসছে আপনার কাছে। হ্যাঁ, অনেক সময় রেজিস্ট্যান্ট হয়ে যায়, এগুলি কাজ করে না, ওরা হচ্ছে ঠিক মতো দেয় না, ইচ্ছা মতো দেয়। এজন্য মানে একটা ড্রাগের ফ্রিকুয়েন্ট, মানে তার ডোজ, তার ডিউরেশন, হ্যাঁ, এসব যদি ঠিক না থাকে, যত ভালো ড্রাগই হোক না কেন, এগুলি তো কাজ করবে। সো রেজিস্ট্যান্ট কেসগুলিতে আমরা সাইক্লোস্পোরিনটা দিই। হ্যাঁ, সাইক্লোরিন নামে পাওয়া যায় 0.05% আই ড্রপ 10 দিনের জন্য। এবং আপনাকে অবশ্যই এটা বুঝায় বলতে হবে যে দেখেন, আমি আপনাকে যেভাবে ওষুধ দিতে বলেছি আপনার কিন্তু সেভাবে ওষুধটা দিতে হবে, ব্যবহার করতে হবে। আপনি যদি ইচ্ছা মতো এটা ব্যবহার করেন, কখনোই এই অসুস্থতাটা কমবে না, বরং এটা আপনার চোখের অনেক ক্ষতি করবে। নেগেটিভ কাউন্সিলিং করে দিবেন। এখনকার সময় নেগেটিভ কাউন্সিলিং এর ভ্যালিউ অনেক। এটা করলে দেখবেন পেশেন্ট খুব ভালোভাবে আপনার কথা মানতেছে। জিপি হচ্ছে আপনার চালাক চতুর হতে হবে। এখন জেনারেল প্র্যাকটিশনার হতে গেলে নিজের পিঠ বাঁচায় চলতে হবে এবং চালাক চতুর হতে হবে। আদারওয়াইজ হচ্ছে মানে এত নিউট্রাল থেকে জিপি হিসেবে কাজ করা সম্ভব না। হুট করে আপনার কাছে এসে বলবে অ্যাবর্শন করানোর ওষুধ দেয়, হ্যাঁ, কিংবা ইয়ে করে দেন, আমার হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে গেছে পরিষ্কার করে দেন। হ্যাঁ, হুট করে এসে বললো আপনার কাছে পেশেন্ট, আরো দলবল নিয়ে এসে বলবে। এগুলি সিচুয়েশন হ্যান্ডেল করা জানতে হবে। মারামারি সার্টিফিকেট দেন, এগুলি উপজেলা লেভেল বলেন বা গ্রামে গঞ্জে জিপি হিসেবে প্র্যাকটিস করতে গেলে খুব কমন সিনারিও। লোকজন এসে দলবল নিয়ে বলতেছে, আপনি দেখতেছেন যে চোখের মধ্যে রক্ত জমে আছে, চোখের মধ্যে তার ইনজুরি। হ্যাঁ, যে একটা লাঠি দিয়ে মানে মারামারি করতে গিয়ে ফিজিক্যাল অ্যাসল্টের কেস, লাঠির আঘাত চোখে পড়েছে, চোখের চারিদিকে রক্ত জমাট বাঁধা। হ্যাঁ, সাবকনজাংটিভাল হ্যামোরেজ দেখাই যাচ্ছে। এসে আপনার কাছে দলবল নিয়ে বলবে সার্টিফিকেট দেন, এই দেখেন চোখের মধ্যে চোখ দিয়ে রক্ত পড়তেছে, সার্টিফিকেট দেন। এসব জিনিস হ্যান্ডেল করা জানতে হবে। আপনি কি সার্টিফিকেট দিয়ে দিবেন? দিবেন না। হ্যাঁ, দেওয়া যাবে না, এটা হচ্ছে প্রোটোকল মেনটেন করে দিতে হবে। এই জিনিসগুলি জিপি হিসাবে হচ্ছে এসব জিনিস জানতে হবে। এরপরে চলে আসি ক্যালাজিওন এন্ড স্টাই, এগুলি কমনলি পাওয়া যায়। হ্যাঁ, ক্যালাজিওন এন্ড স্টাই। ক্যালাজিওন হচ্ছে আপনার আপার আইলিডে মোস্ট কমনলি লাম্পি লিশন থাকে। হ্যাঁ,
তো এটা পেইনলেস, ক্যালাজিয়ন গুলি আসলে পেইনলেস। পেশেন্ট কেন আপনার কাছে আসে? ব্যথার জন্য আসবে না, পেশেন্ট আসবে ডিসকমফোর্টের জন্য। এটা বড় হয়ে গেলে পেশেন্টের চোখে তাকাতে সমস্যা হয়, তারপর একটা ডিসকমফোর্ট ফিল হয়, এজন্যই পেশেন্ট আসে। তো পেশেন্ট বলবে যে শুরু থেকে ছোট একটা গুটার মতো ছিল, এখন হচ্ছে আস্তে আস্তে এটা বড় হচ্ছে, চোখ দিয়ে তাকাতে সমস্যা হয়, অস্বস্তি লাগে, এটার জন্য আসছে আপনার কাছে। হ্যাঁ, পেইনলেস লিশন। তো এটা হচ্ছে ক্যালাজিয়ন। ক্যালাজিয়নের ক্ষেত্রে আসলে ওরকম মেডিসিনের রোল নাই। ক্যালাজিয়নে হট ওয়ার্ম কম্প্রেশন, ওইটাই হচ্ছে মোর দ্যান এনাফ। ওইটা পেশেন্টকে বুঝায় বললে যে এখানে হচ্ছে গরম শেক দিতে হবে, তাহলে আপনার অস্বস্তি ভাবটা কমে আসবে এবং এই লামটাও ছোট হয়ে আসবে। ওকে। আর হচ্ছে এখন ওয়ার্ম কম্প্রেশন কিভাবে দিব এটা শিখাই দিবেন, গরম পানি তো আর ঢালবে না। সে হচ্ছে ওই যে কুসুম গরম পানিতে একটা পাতলা সুতির কাপড় হচ্ছে ভিজায়, ওটাকে ভালো করে চিপে ওই জায়গাটাতে একটু কম্প্রেশন দিবে, হ্যাঁ, গরম শেক দিবে, ওটা পেশেন্টকে শিখাই দিবে। ছোট জায়গা তো চোখ আপনার হচ্ছে, ওরকম বড় কোনো কাপড় না, ছোট একটা কাপড় দিয়ে গরম শেক দিবে, এবং এটা ওয়ার্ম কম্প্রেশনটা ফ্রিকোয়েন্টলি সে দিতে বলবেন তাকে। ওকে। এবং এটা আসলে সেলফ লিমিটিং, এটা পেশেন্টকে বুঝায় বলতে হবে। ওকে। আচ্ছা, তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে ক্যালাজিয়ন থাকে কি যে কিছু কিছু ক্ষেত্রে, আমি বলবো না এটা আসলে খাতায় কলমে লিখা 3 to 4% কেসেসে এরকম ক্যালাজিয়নটা দেখা যায় যে ওয়ার্ম কম্প্রেশন দিলেও ছোট তো হয় না, বরং এই লাম্পটা আরো বাড়তে থাকে, পেশেন্টের ডিসকমফোর্ট বাড়তে থাকে। হ্যাঁ, এরকম কেসেসে হচ্ছে আপনার ইনসিশন এন্ড কিউরেটেজ, এটা কেটে ফেলে দিতে হবে। তখন আপনার অবশ্যই এটা পেশেন্টকে বলতে হবে যে বাবা এটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে এবং এক সময় মিলায় যাবে। কিন্তু আপনি যদি দেখেন যে গরম শেক দেওয়ার পরেও এটা যত দিন যাচ্ছে বড় হচ্ছে, অবশ্যই চোখের স্পেশালিস্ট দেখাতে হবে। ওকে, অপথ্যালমোলজিস্টের কাছে এটা রেফার করতে হবে। আচ্ছা, এখন অনেকের থাকে কি ইনফেক্টেড ক্যালাজিয়ন, ইনফেক্টেড ক্যালাজিয়ন নিয়ে অনেকে আসে। আবার স্টাই, হ্যাঁ, ওই দুটোর কিন্তু ট্রিটমেন্ট সেমই। যেমন ইনফেক্টেড ক্যালাজিয়ন বলেন বা স্টাই বলেন, ইনফেক্টেড ক্যালাজিয়নের ক্ষেত্রে পেশেন্টের সমস্যাটা কি থাকে যে পেশেন্ট বলবে যে আমার তো চোখের উপরে এরকম ছোট একটা গুটার মতো ছিল, শুরুতে কোনো ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করে এই কয়েকদিন একটু বড় হয়ে অনেক ব্যথা হচ্ছে। তখন আপনার মাথায় রাখতে হবে এটা আসলে ইনফেক্টেড ক্যালাজিয়ন, কারণ শুরুতে পেইনলেস ছিল, পরবর্তীতে পেইন আসছে, দ্যাট মিনস ওটা ইনফেকশনের পরে পেইনফুল হয়েছে। ওকে। আর আপনার হচ্ছে স্টাইটা এরকম থাকে, ছবিটা একটু দেখেন, স্টাই শুরু থেকেই পেইনফুল। স্টাই কোথায় গেল? এই যেটা লোয়ার আইলিডে মোস্ট কমনলি হয়, আপার আইলিডে যে হবে না তা কিন্তু না, কিন্তু লোয়ার আইলিড হচ্ছে মোস্ট কমন সাইট, এবং স্টাই দেখলেই চিনতে পারা যায়। অনেক পেইনফুল থাকে, বড় থাকে, চারিদিক ইরাইথেমাটাস লাল লাল থাকবে, রেডিশ, 5 পয়েন্ট দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টাই। তো মোস্ট কমনলি আমরা এগুলিতে ট্রিটমেন্ট দিই, আমরা একটা অ্যান্টিবায়োটিক রাখি, আর হচ্ছে আপনার ওয়ার্ম কম্প্রেশন, ব্যথার জন্য আমরা প্যারাসিটামল রাখি, আর কিছু না। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা কোনটা চুজ করি? নর্মালি এ ধরনের ইনফেক্টেড ক্যালাজিয়ন বলেন বা স্টাই বলেন, আমার অর্গানিজমটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, তো আমরা হচ্ছে অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাস দিই, স্ট্যাফাইলোকক্কাল ড্রাগ দিই। হ্যাঁ, ফ্লুক্লক্সাসিলিনটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ করি। তো 7 দিনের জন্য 4 বেলা, 4 বেলা করে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে বুঝায় বলতে হবে। এই ফ্লুক্লক্সাসিলিন মানুষজন, গ্রামের মানুষজন মনে হয় ঘরে ঘরে সবার থেকে রেজিস্ট্যান্ট হয়ে গেছে এটা, কারণ ওই যে 4 বেলা খেতে হয়, তো 2 দিন খেয়ে আর নাই, খবর নাই পেশেন্টের। আচ্ছা, তো এই আর ওয়ান কম্প্রেশনটা সে কন্টিনিউ করবে। এবং ওই যে আমি বললাম একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপটা রাখবেন আপনি অবশ্যই, সিপ্রোফ্লক্সাসিন অথবা মক্সিফ্লক্সাসিন একটা আই ড্রপ রাখবেন। আই ড্রপ, অ্যান্টিবায়োটিক আই ড্রপ ইউজ করলেই আপনাকে আর্টিফিশিয়াল টিয়ার তাকে দিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, আর কিছু। অনেক ক্ষেত্রে দেখা যায় স্টাইয়ের ক্ষেত্রে চোখের পাপড়ি একটু তুলে তুলে দিলে পাইলেশন বলে, ওটা করলে মানে রিকভারি ভালো হয়। ওগুলি করার দরকার নেই, আপনি মেডিসিনেই রাখেন, আর কিছু না লাগবে না। আচ্ছা, তারপরে আরেকটা কন্ডিশন আছে ডেক্রায়োসিস্টাইটিস। ডেক্রায়োসিস্টাইটিস একিউট হতে পারে, ক্রনিক হতে পারে, এই যে এরকম থাকে। সবাই আমরা এগুলির সাথে পরিচিত, এগুলি ছাড়া তো আর আমরা এমবিবিএস প্রফ পাস করা সম্ভব ছিল। তো আপনার একদম নিউবর্নের হতে পারে, হ্যাঁ, একদম মানে সদ্যজাত বাচ্চা, মা বলতে পারে চোখ দিয়ে শুধু পানি পড়ে, এরকম হতে পারে। আবার আহ একটা স্কুল গোয়িং বাচ্চা, একটা অ্যাডাল্ট পেশেন্টের এরকম ডেক্রায়োসিস্টাইটিস হতে পারে। আচ্ছা, এখন শুরুতে একটা জিনিস বলি যে ওয়াটারিং অফ দ্য আই, যে চোখ দিয়ে শুধু পানি পড়া, এটাই হচ্ছে তার সমস্যা। মা এসে বলতেছে জন্মের পর থেকেই তো আমার বাচ্চা চোখ দিয়ে শুধু পানি পড়ে, শুধু পানি পড়ে, যখনই খাওয়াইতে যাই দেখা যায় যে বাচ্চা চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি পড়ছে, ওয়াটারিং ফ্রম দ্য আই। তো এই জিনিসটাতে অনেক সময় কি হয় যে
আপনার মানে কনজেনিটালি বাচ্চাদের ন্যাজোল্যাক্রিমাল ডাক্টে একটা সিউডো মেমব্রেন থাকে, হ্যাঁ, সিউডো মেমব্রেন থাকে, ওটা কিছু না, এটা খুবই পাতলা থাকে। একটু যদি আই মাসাজ মাকে শিখায় দেওয়া যায়, ওটা ওই সিউডো মেমব্রেনটা অটো রাপচার হয়ে যায়, তখন ওয়াটারিংটা অফ হয়ে যায়। অনেকের হচ্ছে ওই যে সিউডো মেমব্রেনটার কারণে ওই ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটা ব্লক থাকে, এজন্যই ওয়াটারিংটা হয়। তো মাকে একটু শিখায় দিতে হবে যে আপনি যতবার বাচ্চাকে দুধ খাওয়াবেন ততবার হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে, যে মিডিয়াল ক্যানভাসটা আছে না, এখান থেকে এই বরাবর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হচ্ছে প্রেস করবে, প্রেসার দিবে। একটা সেকেন্ড আমাকে একটু সময় দিবেন। তো মাকে এটা একটু শিখাই দিতে হবে, ঠিক আছে, যে মিডিয়াল ক্যানভাস থেকে এরকম এই ডিরেকশনে হচ্ছে প্রতিবার বুকের দুধ খাওয়ানোর পরে আপনি আঙ্গুল দিয়ে মাসাজ করবেন। তখন দেখা যায় যে না, সব বাদ দাও, সব সব হ্যাঁ সব যা আছে তা। আচ্ছা সরি। তো এভাবে করে হচ্ছে প্রেসার দিবেন। তখন দেখা যায় যে 1 বছর পর্যন্ত আমরা সাধারণত এরকম করতে বলি, এবং 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম বাচ্চাদের এটা ঠিক হয়ে যায় কমপ্লেনটা। কিন্তু যেই বাচ্চাদের আসলে 1 বছর হয়ে গেছে, এরকম আই মাসাজেও ওয়াটারিংটা বন্ধ হচ্ছে না, তাদের ক্ষেত্রে সাধারণত নিয়ম হলো মানে স্টেপ আছে, প্রুবিং করা হয়। প্রুবিং এও কাজ না হলে তখন ডেক্রায়োসিস্টোরাইনোস্টোমি মানে অপারেটিভ প্রসিডিউরে যাওয়া হয়। তো 1 বছরে ভালো না হলে তখন অপথ্যালমোলজিস্টের কাছেই আপনি রেফার করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে একিউট ডেক্রায়োসিস্টাইটিসে আমরা কি করি, ওই আপনার একিউট কেস তো, একিউট কেসগুলিতে অপারেটিভ টেকনিকে যাওয়া লাগে না, ওটাতে হচ্ছে আপনি ফ্লুক্লক্সাসিলিন রাখবেন, ব্যথার জন্য প্যারাসিটামল, হট কম্প্রেশন, আর কিছু। তো অনেকে নিয়ে আসে কি ক্রনিক ডেক্রায়োসিস্টাইটিস, অনেক দিন থেকে, 1 বছর 1.5 বছর আরো বেশি সময় থেকে এই জায়গাটাতে এরকম একটা লাম্প। ক্রনিক কেসগুলিতে ওরকম ব্যথা থাকে না, রেডনেস থাকে না, জাস্ট লাম্পটাই ফিল হবে এবং চোখ দিয়ে পানি পড়ে। তো এইগুলি কেস আসলে অপারেটিভ কেস, ডেক্রায়োসিস্টোরাইনোস্টোমি করতে হবে। তো আপনি হচ্ছে এই পেশেন্টটাকে অপারেশনের জন্যই রেফার করুন, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা কথা হচ্ছে বড়দের ক্ষেত্রে অবশ্যই আপনি ক্রনিকের ক্ষেত্রে যে আমি বললাম যে ক্লোরামফেনিকাল আই ড্রপ এটা রাখবেন, কুইনক্স 500 যেটা কি বলে ওটাকে, সেফিক্সিম, আর হচ্ছে নেজাল ডিকনজেস্টেন্টটা দিতে হবে। নেজাল ডিকনজেস্টেন্টটা দিতে হবে, কারণ কি নেজাল ডিকনজেস্টেন্ট কেন দিতে হবে, কারণ হচ্ছে, ও আচ্ছা আপনারা কেউ কি ইয়ে বলতেছেন চ্যাট বক্সে কোনো কিছু? আচ্ছা, আপনারা যারা যুক্ত আছেন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আপনারা চ্যাট বক্সে লিখবেন কিন্তু, হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তো আপনার হচ্ছে ওই যে নেজাল ডিকনজেস্টেন্ট কেন দিতে হবে, কারণ হচ্ছে ওই যে নেজাল অ্যাক্টিমাল ডাক্টটা ওপেন কোথায় করে, এটা ওপেন করে হচ্ছে ইনফেরিয়র মিয়েটাসে। তো যাদের হচ্ছে নেজাল ব্লকেজ থাকে তাদের হচ্ছে ওই ওয়াটারিংটা হবে চোখ দিয়ে। তো নেজাল ডিকনজেস্টেন্ট ইউজ করলে কিন্তু ওয়াটারিং থেকে অনেকটুকু রিলিফ পাওয়া যায়, আর বাকিটুকু তো আপনার অপারেটিভ প্রসিডিউর রেফার করতে হবে। চোখ থেকে এতটুকু, চোখের থেকে এর থেকে বেশি কিছু আর জানা লাগে না, মোর দ্যান এনাফ। কনজাংটিভাইটিস, টাই, ক্যালাজিও, এগুলি হচ্ছে ট্রিট করতে পারলেই হবে। আচ্ছা, তারপরে আমরা অটোলারিঙ্গোলজির কেসগুলোর ক্ষেত্রে আসলে এই যে অটোল্যাঙ্গুলোসির কেসগুলোর ক্ষেত্রে মোস্ট কমনলি টনসিলাইটিস, এই একটা কেস, যে কোন টনসিলাইটিসের কেস আমার মেডিসিনে ভালো হবে, মানে কনজারভেটিভে ভালো হবে, আর কোনটার জন্য আমার টনসিলেক্টমি লাগবে, এটা বুঝতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যে একটা পেশেন্টের টনসিলেক্টমিটাই তার ইন্ডিকেশন, তাকে আপনি যত কোর্সের অ্যান্টিবায়োটিক দেন এটাতে তার কোনো লাভ হবে না, তার একটা টেম্পোরারি রিলিফ ছাড়া আর কোনো কাজে দিবেন।
সো টনসিলেক্টমির ইন্ডিকেশন গুলি আপনাদের জানতে হবে, ঠিক আছে? যেমন প্রথমে হলো ইএনটির কেসগুলোর ক্ষেত্রে আপনাকে রেফারেল সিস্টেমটা একটু জানতে হবে, যে কোন কোন কেসগুলি আমি রেফার করব। যেমন দেখেন, আপনার পারসিস্টেন্ট ওরাল আলসার, পেশেন্ট বললো যে মুখের ভেতরে ঘা। কতদিন থেকে ঘা? আমার তো 2 মাস হয়ে যাচ্ছে, 2-2.5 মাস থেকে এরকম, এই ঘাটা তো শুকাচ্ছেই না, অনেক ওষুধ খাইলাম কিন্তু ঘা শুকাচ্ছে না। এগুলি বায়োপসি একটা অ্যাডভাইস করে, এ ধরনের আলসার বায়োপসি অ্যাডভাইস করে অবশ্যই আপনার রেফার করে দিতে হবে। ওকে, পাশাপাশি হেডনেক রিজিয়ন একটা পেইনলেস লাম্প, হ্যাঁ, ঠোঁটের মধ্যে, ঠোঁটের উপরে একটা লাম্প দেখা যাচ্ছে, একটা আলসার দেখা যাচ্ছে, অথবা ওরাল ক্যাভিটির ভেতরে লাল রঙের অথবা সাদা রঙের প্যাচিলিশন পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলি আপনার কি করতে হবে? রেফার করে দিতে হবে। তবে এর আগে আপনি একটা বায়োপসি অ্যাডভাইস করতে পারেন আলসারেটেড লিশন গুলি পেলে। যে বায়োপসি অ্যাডভাইস করে দিলে কি হবে, রুগীটার কিছুটা ভোগান্তি কমলো, সে আগে থেকে বায়োপসি করে একটা পারফেক্ট ডায়াগনোসিস নিয়েই ডিরেক্ট স্পেশালিস্টের কাছে চলে যাবে, তার ট্রিটমেন্টের মানে তাড়াতাড়ি ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। তো বার্নিং মাউথ সিনড্রোম খুব কমন একটা সমস্যা, খুবই কমন একটা সমস্যা, বার্নিং মাউথ সিনড্রোম। আমি কোনো কিছু খাবার দাবার খেতে পারি না, মুখে খাবার দিলেই জ্বালা পোড়া করে। ডাক্তার সাহেব, আমি কোনো কিছু খেতে গেলেই মনে হয় মুখে আগুন লেগে গেছে, জিহ্বাতে জ্বলে, মুখের চারিদিকে জ্বালা পোড়া করে। হ্যাঁ, এটা আবার আপনার কাছে দেখবেন পেরিফেরিতে যখন রুগীরা এসে বলে, খুব কমন, এটা উপজেলা লেভেলে আমরা দেখছি মহিলাদের বেশি হয় বার্নিং মাউথ সিনড্রোম। পান চিবাইতে চিবাইতে আপনাকে এই কমপ্লেনটা করতেছে রোগীরা। তো এইগুলি কেস আছে, বার্নিং মাউথ সিনড্রোমের ম্যাক্সিমাম পেশেন্ট দেখবেন পান সুপারি খায়, এগুলি একটা রিজন। তারপরে যে বার্নিং মাউথ সিনড্রোমের ক্ষেত্রে এটা খুব কমন একটা সমস্যা, আপনি ওরাল ক্যাভিটি ইন্সপেক্ট করে দেখলেন মুখের ভেতরে ওরকম কোনো আলসারেটেড লিশন, প্যাচেস, প্লাক কিছুই নাই, মুখের ভেতর সাদা মানে ভালো, কিন্তু পেশেন্টের এরকম একটা কমপ্লেন যে জ্বালাপোড়া করে, মুখের ভেতরে খাবার দিলেই জ্বালাপোড়া করে। এটা তো এগুলি কেসেসে বার্নিং মাউথে আসলে আপনার কিছু এনিমিক কিনা পেশেন্ট একটু দেখতে হবে, মেল বলেন ফিমেল বলেন, তবে ফিমেলদের ক্ষেত্রে এনিমিয়াটাই মোস্ট কমনলি পাওয়া যায়। কারণ হয় কি, যে 2 ধরনের এনিমিয়া আছে আপনার, ফলেট ডেফিসিয়েন্সি মানে মেগালোব্লাস্টিক এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এগুলিতে হয় কি, আমাদের টাংটা কিন্তু রাফ, নর্মাল মানুষের আমাদের রাফ না, একটু নিজেরাই লক্ষ্য করলে দেখবো যে প্যাপিলা থাকে টাঙের মধ্যে, রাফ কিন্তু সারফেসটা। কিন্তু এই ধরনের এনিমিয়া রোগীদের কিন্তু প্যাপিলা নষ্ট হয়ে যায়, প্যাপিলা নষ্ট হয়ে যাওয়ার কারণে টাং হয়ে যায় স্মুথ, এবং এই কারণে মানে টাঙের মধ্যে অনেক বেশি বার্নিং সেন্সেশন হয়। সো এনিমিক কিনা এটা দেখতে হবে। ফাঙ্গাল ইনফেকশন হলে হতে পারে। পাশাপাশি মেনোপোজের পরে, এটা কিন্তু পোস্ট মেনোপোজাল একটা সিমটম, এটাও মাথায় রাখতে হবে আপনাকে, পোস্ট মেনোপোজাল সিমটম এটা, ঠিক আছে? তো ধরেন কারো এই বার্নিং মাউথ সিনড্রোমটা পোস্ট মেনোপোজাল সিমটম হিসেবে আপনার কাছে নিয়ে আসছে, তাকে অ্যান্টিফাঙ্গাল দিয়ে লাভ হবে? লাভ হবে না। তাকে আপনি অ্যান্টিফাঙ্গাল দিলে তার এটা তো সমস্যার সমাধান হবে না, কারণ তার সমস্যা এটা মেনোপোজের জন্য এটা একটা সিমটম হয়েছে। তখন আপনার তাকে একটু দিতে হবে, এনজিওলাইটিক দিতে হবে, পেশেন্টটাকে কাউন্সিলিং করতে হবে, রিঅ্যাসিওর করতে হবে, এই জিনিসগুলি জানতে হয়, ঠিক আছে? তারপরে আরেকটা কথা ডায়াবেটিক রোগীদের কিন্তু এরকম বার্নিং মাউথ সিনড্রোম থাকতে পারে। পাশাপাশি মেট্রোনিডাজল, এটা খুব কমন। এই ড্রাগটার কথা কেন উল্লেখ করা হলো মেট্রোনিডাজলের কথা, কারণ এগুলি সরকারিভাবে ফ্রিতে পাওয়া যায়। উপজেলাতে ঘুরি ঘুরি মেট্রোনিডাজল মানুষ একটু ডায়রিয়া হলেই নিয়ে যায়, ডায়রিয়ার ওষুধ বলতে ওরা এই মেট্রোটাকেই বুঝে। মেট্রোনিডাজল কিন্তু মেটালিক টেস্ট করে, এটা আমরা সবাই জানি, মুখের স্বাদ একদম নষ্ট করে ফেলে এবং প্যাপিলা নষ্ট করে ফেলে, টাং স্মুথ হয়ে যায়, ওটার কারণেও কিন্তু বার্নিং মাউথ সিমটম হতে পারে। সো এটা শোনার পরে পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করাটা খুব জরুরি, পেশেন্টের ইনভেস্টিগেশনে সিবিসি করানোটা খুব জরুরি, এনিমিয়া দেখাটা খুব জরুরি, পাশাপাশি হিস্ট্রি নিতে হবে কোমরবিডিটি, ঠিক আছে? কোনো ওষুধ খাচ্ছে কিনা, এই 2-1 দিনের মধ্যে কোনো ওষুধ খাইছে কিনা, তার কোনো ধরনের রোগ আছে কিনা, এগুলি জানতে হবে, ঠিক আছে? আপনি যদি কজ পেয়ে যান ওইটা ট্রিট করেন, এমনি তো এই সমস্যাটা ভালো হয়ে যাবে। কজ না পেলে এনজিওলাইটিক দিবেন। এনজিওলাইটিক বলতে আসলে ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম অর এমিট্রিপটাইলিন। এমিট্রিপটাইলিন কিন্তু ভালো কাজ করে, 1 মাসের জন্য 10 মিলিগ্রাম দিলে কোনো ডিপেন্ডেন্সি হয় না। এমিট্রিপটাইলিনটা আসলে আপ টু 25 মিলিগ্রাম পর্যন্ত কোনো ডিপেন্ডেন্সি হয় না, আপনি রেগুলার দিতে পারবেন, হুট করে উইথড্র করতে পারবেন। এর বেশি গেলে আপনার ট্যাপার করে করে করতে হবে, হুট করে উইথড্র করা যাবে না, ওইটাই। এরপরে চলে আসি অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসারটা আসলে আমি এখানে বলি না, এটা আমি জিআইটি তে বলি।
হ্যাঁ, জিআইটি তে বলি, জিআইটি তে মাউথ নিয়ে যখন কথাবার্তা বলি তখন অ্যাপথাস আলসারটা আমি পড়াই দিই। ইরাইথ্রোপ্লাকিয়া লিউকোপ্লাকিয়া এরকম লাল লাল লিশন থাকে, সাদা সাদা লিশন থাকে, দেখলেই বুঝবে। এটা হচ্ছে ওই জায়গাটার হচ্ছে একটা বায়োপসি অ্যাডভাইস করে অবশ্যই পাঠাই দিতে হবে, কারণ এগুলি প্রি ক্যান্সারাস। ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার হচ্ছে আপনার কাছে ধরেন টনসিলাইটিস এর সমস্যা, এটার পাশাপাশি হেলাইটোসিস বলতে পারে, মানে সে শুধু হেলাইটোসিস এর সমস্যা নিয়ে আপনার কাছে আসবে না, সে অন্য সমস্যা নিয়ে আসলো, পাশাপাশি এই সমস্যাটার কথা বলতে পারে যে আমার মুখে তো অনেক দুর্গন্ধ, হ্যাঁ ডাক্তার সাহেব আমি তো মানুষের সাথে কথাবার্তা বলতে পারি না, সামাজিক ভাবে চলাফেরা করতে পারি না, আমার লজ্জা লাগে, একটু আমাকে এটার একটু চিকিৎসা দিয়ে দেন। আত্মীয় স্বজন বলতে পারে। হেলাইটোসিসের চিকিৎসাটা জানা আমার মতে হচ্ছে রেগুলার লাইফের বেসিসে জরুরি। এটা হলো কি, এটা কেন হয়? এটা হচ্ছে আপনার যাদের পুয়ার ডেন্টাল হাইজিন, ওরাল হাইজিনটা যাদের খারাপ, এটা তো আমরা সবাই বুঝতেছি, রেগুলার ব্রাশ করে না, হ্যাঁ খাবারের পরে কুলি করে না, তাদের ক্ষেত্রে হবে। ডেন্টাল প্লাক থাকলে হয়। গ্যাস্ট্রোএন্টেরাইটিস, হ্যাঁ গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যে স্ট্রিট ফুড খেলো, খাওয়ার পরে হঠাৎ করে ডায়রিয়া হচ্ছে, পেটে ব্যথা বমি হচ্ছে, ওদের হ্যালাইটোসিস হতে। হুম। তারপর টনসিলাইটিস এর রোগী, পেরিওডন্টাইটিস এর রোগী, এসবও কিন্তু হ্যালাইটোসিস নিয়ে আসতে পারে। ঠিক আছে। তো হেলাইটোসিস এর ক্ষেত্রে হচ্ছে ওরাল হাইজিনটা শিখাই দিতে হবে, যে আপনি প্রতিবার খাবারের পরে কুলি করবেন, হ্যাঁ একটা মাউথ ওয়াশ দিয়ে দিবেন, হ্যাঁ ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ, এটা হচ্ছে ওরাল সি, তারপরে হচ্ছে লিস্টার বিভিন্ন নামে পাওয়া যায়, হ্যাঁ এটা একটা আপনি হচ্ছে 2 বেলা করে 1 মাসের জন্য ব্যবহার করবে। 1 মাস পরে হচ্ছে আর এটা ব্যবহার করতে হবে না, কুসুম গরম পানির মধ্যে লবণ মিশিয়ে প্রতিবার খাবারের পরে কুলি করবেন। ঠিক আছে। এটা বলবেন 2 বেলা করে ব্রাশ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে তো একবারই, পাশাপাশি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করতে হবে। এগুলো একটু শিখাই দিলে দেখবেন যে পরবর্তীতে সে যদি ওরাল মাউথওয়াশ ইউজ নাও করে, এইগুলি মেনটেন করলে আর হেলাইটোসিস হবে। ঠিক আছে। এরপরে চলে আসি টনসিলাইটিস। টনসিলাইটিস এর ক্ষেত্রে আপনার সমস্যাটা কি হয়? একটু পানি দাও তো। টনসিলাইটিস, এখন টনসিলাইটিস আমরা সবাই জানি কম বেশি। হুম। শুধু গলা ব্যথা নিয়ে আসলে ওটা টনসিলাইটিস না, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এটাই আপনার সাথে একটা ফার্মেসির মানুষের পার্থক্য, যে ডিসফেজিয়া নিয়ে আসছে, আমার গলা ব্যথা, গলায় কাটা কাটা লাগে, সাথে সাথে আমি তাকে টনসিলাইটিস এর ট্রিটমেন্ট দিয়ে দিলাম, নেভার। আমি তার ওরাল ক্যাভিটি দেখতে হবে, তার টনসিল গুলি ইন্সপেক্ট করতে হবে। যার টনসিলাইটিস থাকে, টনসিল গুলি ফুলে একদম পটেটো সাইজের হয়ে যায়, হ্যাঁ তখন হচ্ছে যে পেশেন্টের টনসিলাইটিস এর সমস্যাটা কি হয়, যে পেশেন্ট বলবে যে আমার তো ঢোক গিলতে পারি না, গলায় এত ব্যথা, ঢোক গিলতে গেলে ব্যথা করে, খাবার খেতে গেলে ব্যথা করে, কন্টিনিউয়াস গলায় ব্যথা, জ্বর আছে, বমির ভাব করে, হ্যাঁ কখনো কখনো বমির ভাব করে, অনেক সময় আমার মাথা ব্যথা করে, এরকম ব্যথার কারণে মাথা ব্যথা করে, এরকম সমস্যা। তারপরে আপনি বললেন বড় করে হা করেন, তো টাং ডিপ্রেসর তো একটা একজন জিপির চেম্বারে অবশ্যই থাকা উচিত, হ্যাঁ সবসময় টাং ডিপ্রেসে রাখবেন, বেসিক কিছু জিনিস নিজেদের সাথে রাখবেন। একটা স্পিগমোম্যানোমিটার, মানে ব্লাড প্রেশার মাপার, বিপি কাফ যেটা, স্ট্যাথো, টর্চ লাইট, একটা থার্মোমিটার, তারপর একটা টাং ডিপ্রেসার, ঠিক আছে একটা টাং ডিপ্রেসার, তারপরে হচ্ছে আপনার একটা অটোস্কোপ, অটোস্কোপের কিন্তু বেশি দাম না, হ্যাঁ একটা অটোস্কোপ কান দেখার জন্য, হ্যাঁ কানের ভেতরটা দেখার জন্য একটা অটোস্কোপ। এগুলি অবশ্যই বেসিক কিছু জিনিস যাতে সাথে থাকতে, এগুলি থাকা লাগে। ঠিক আছে। তো এটা একটা ওয়েট মেশিন, হ্যাঁ ওয়েট মেশিন, তারপরে হচ্ছে জিপি হিসাবে অবশ্যই আমি 2টা জিনিস আমি দেখলাম, যেটা আমি প্র্যাকটিস করতে গিয়ে যেটা আমি বুঝতে পারছি, যে জিপি হিসাবে আপনার 2টা জিনিস অবশ্যই থাকা উচিত, থাকা দরকার। পেশেন্ট কমপ্লায়েন্স স্যাটিসফ্যাকশন লেভেল অনেক হাই থাকে। একটা হচ্ছে অটোস্কোপ, বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে কানের সমস্যা প্রচুর, ওরা তো পুকুরে গোসল করে, হ্যাঁ পেরিফেরি লেভেলে মানুষজন তো ম্যাক্সিমাম দেখবেন আপনার ইয়ে নিয়ে আসছে, এএসওএম, ওটাইটিস মিডিয়া এসব নিয়ে আসছে, ওএমই, হ্যাঁ এসব নিয়ে আসছে আপনার কাছে কানের সমস্যা। তো তখন এরা তো পুকুরে গোসল করে, ওদের ওখান থেকে এই জিনিসগুলি হয়। একটা অটোস্কোপ অবশ্যই থাকা উচিত, একটা টাং ডিপ্রেসার থাকা উচিত। ঠিক আছে। তো এটা দিয়ে টনসিলটা যখন ইন্সপেক্ট করবেন, দেখবেন টনসিল গুলো অনেক সোয়েলড আপ, একদম পটেটো সাইজের হয়ে আছে, টনসিলের উপরে হোয়াইটিশ এক্সিউডেড দেখা যাচ্ছে, সাদা সাদা সরের মতো লিশন দেখা যাচ্ছে। এইটা টনসিলাইটিস, একিউট টনসিলাইটিস। এখন পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে এই সমস্যাটা কি প্রথমবার? পেশেন্ট যদি বলে হ্যাঁ আগে তো ছিল না, এই আজকেই দেখলাম, এখনই দেখলাম, একিউট কেস, এটা একিউট বেসিসেই ট্রিট করবেন। পেশেন্ট যদি বলে যে না এই সমস্যা তো বারবার হয়, বছরে 3-4 বার তো হয়ই,
ওষুধ খাওয়াই ভালো হয়ে যায়। এই কেসগুলি কখনোই একিউট বেসিসে আর ট্রিট করতে যাবেন না। বছরে মোর দ্যান 3 টাইমস তার টনসিলাইটিসের অ্যাটাক হয়েছে, মানে এটা টনসিলেক্টমির একদম প্রপার ইন্ডিকেশন। তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, টনসিলগুলি এত বেশি সুয়েলড আপ, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়। এসব অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার টনসিলেক্টমির ইন্ডিকেশন। এবং টনসিলাইটিস যেগুলি সমস্যা, এটা সাধারণত বাইল্যাটারালি হয়। কারো যদি একদিকের টনসিল এরকম মোটা হয়ে যায়, সুয়েলড আপ হয়ে যায়, এটা আপনার ম্যালিগন্যান্সির কথাও চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে, এটার বায়োপসি করাতে হবে। ঠিক আছে, সো অনেক কিছু মাথায় রাখা লাগে টনসিলাইটিস এর। এখন আপনার একিউট কেস যদি হয়, তাহলে আমরা ট্রিটমেন্ট সহজ, আমাদের ট্রিটমেন্টটা সহজ। কি দিয়ে আমরা, মক্সাক্লেভ হচ্ছে ইয়েটা, এমক্সিসিলিন এন্ড ক্লাবুলিনিক অ্যাসিডের প্রিপারেশন, ঠিক আছে, অথবা সেফিউরক্সিন ক্লাবুলিনিক অ্যাসিডের প্রিপারেশন, যে কোনোটা চুজ করা যাবে, অর এজিথ্রোমাইসিন। তবে আমি সবসময় বলি এমক্সিসিলিন এন্ড ক্লাবুলিনিক অ্যাসিডের প্রিপারেশন দিলে ওটা ভালো কাজ করে মক্সাক্লেভ, হ্যাঁ, পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে। এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, আপনার হচ্ছে পেশেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বুঝেও প্রেসক্রাইব করতে হবে। পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে মক্সাক্লেভ দেন, অ্যাফোর্ড করতে না পারলে এজিথ্রোমাইসিন ইজ মোর দেন এনাফ। সে ওইটা উপজেলা লেভেলে পাবে ফ্রিতে, এজিথ্রোমাইসিন খেতে বলবো, ঠিক আছে। তারপরে হলো একটা মাউথওয়াশ দিতে হবে। আর ব্যথা তো অনেক থাকে, এটাতে প্যারাসিটামল দিয়ে লাভ হয় না, আপনার হচ্ছে ইবুপ্রোফেন দিতে হবে। ইবুপ্রোফেন ইবুপ্রোফেন দিলে অ্যান্টি আলসারের লাগবেন সব, ঠিক আছে। এই রেফারেল গুলি দেখে নিতে হবে। আবার আপনার কাছে অনেক মারা বাচ্চা নিয়ে আসবে, বিশেষ করে উইদিন 5 ইয়ার্স, একটা 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা নিয়ে আসছে, যে কি সমস্যা, গলা ব্যথা, রাতে ঘুমাতে পারে না, নাক দিয়ে শব্দ করে, মানে নাক দিয়ে শ্বাস নেয়, মুখ দিয়ে শ্বাস নিতে পারে না, হ্যাঁ, বাচ্চার হচ্ছে দম বন্ধ হয়ে আসে, ঘুম থেকে উঠে যায়, এরকম সমস্যা। অবশ্যই একটা ন্যাজোফ্যারিংস এর এক্সরে করতে দিবেন। এক্সরেতে খুব ভিজিবলি এডিনয়েড পাবেন, ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিলটা এনলার্জড এডিনয়েড পাবেন, হ্যাঁ, ওটার কারণে অবস্ট্রাকশন হচ্ছে। এডিনয়েড কিন্তু একটা প্যারামিটার আছে, নর্মালি নেজোফেরিঞ্জিয়াল যে টনসিলটা এডিনয়েড, ওইটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এনলার্জ হয়, তারপরে অটো অ্যাট্রোফাইড হয়ে যায়। কিন্তু ওই সময়টা পার হয়ে গেলে অনেকের দেখা যায় যে 3 থেকে 4 বছরের মধ্যেই ওটা অ্যাট্রোফাইড হয়ে যায়। তো যাদের ক্ষেত্রে দেখবেন আপনার 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, অ্যাট্রোফাইড তো হয় নাই, বরং এটার কারণে সিমটম দেখা দিচ্ছে, হ্যাঁ, সিমটোমেটিক এডিনয়েড, এদের এটা এডিনয়েডেক্টমি করতে হবে। সো পেশেন্টটাকে এটা বুঝাতে হবে যে মানে মাকে বলতে হবে যে এটা তো আপনার অপারেশন ছাড়া ভালো হবে না, বরং এটা যদি আপনি রেখে দেন তাহলে বাচ্চার পরবর্তীতে দেখা যাবে যে মানসিক সমস্যা, পাশাপাশি ঘুমের সমস্যা, ঘুমের মধ্যে এমনকি দমও বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কমন। সো এগুলো একটু বুঝায় বলতে হবে, ঠিক আছে। আর কিছু না, ল্যারিঞ্জাইটিস। হ্যাঁ, ল্যারিঞ্জাইটিস এর রোগী আপনার কাছে আসতে পারে যে আমি কথা বলতে পারতেছি না, আমি একজন টিচার, আমি তো ক্লাসে পড়াই, অথবা বলতে পারে আমি একজন সিঙ্গার, আমি গান শিখাই, গান গাই, কিন্তু আমি 2 দিন থেকে তো কথাই বলতে পারছি না, কথা বলতে গেলেই গলা ব্যথা করে, এত ব্যথায় আমার জ্বর চলে আসে, বমির ভাব করে। এগুলি হচ্ছে অনেকের ফ্রিকোয়েন্ট ভয়েস ইউজের জন্য ল্যারিঞ্জাইটিস হয়ে যেতে পারে। ট্রিটমেন্ট সেম, লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে গার্গেল করবে, মানে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করবে। এবং এই পেশেন্টরা অবশ্যই ভয়েস টেস্ট বলতে হবে, যে কিছুদিন কথা বলবেন না, মানুষের সাথে কমিউনিকেট লিখে লিখে করেন অথবা কম কমিউনিকেশন করেন, কিন্তু 7 থেকে 14 দিন একটু ভয়েসটাকে রেস্ট দিতে হবে, না হলে এটা কমবে না। পাশাপাশি গার্গেল করতে বলবেন, প্যারাসিটামল আর মক্সাটেভ। নোজের ক্ষেত্রে হচ্ছে আপনার নোজের ক্ষেত্রে আচ্ছা, একটা জিনিস নোজের ক্ষেত্রে আপনাকে জানতে হবে, হ্যাঁ, এপিস্টেক্সিস এর একিউট ম্যানেজমেন্ট অফ এপিস্টেক্সিস, এটা একটু জানতে হবে। আপনি নেজাল প্যাক দিতে না পারেন, সমস্যা নাই, এজ এ জিপি আপনি যদি অটোল্যারিঙ্গোলজির মানুষ না হন, নেজাল প্যাক আপনি দিতে পারবেনও না, দরকার নাই। কিন্তু একটা একিউট
এপিস্টেক্সিসের রোগীটা আপাতত একটু ব্লিডিংটা স্টপ করে যাতে সে হায়ার সেন্টারে যেতে পারে, এতটুকু আপনাকে জানতে হবে। এপিস্টেক্সিস খুব কমন, এটা আমরা সবাই জানি, নাজাল ব্লিডিং, নাক দিয়ে রক্ত পড়ছে। একটা অ্যাডাল্ট রোগী আসলো আপনার কাছে, তখন একটা অ্যাডাল্ট পেশেন্ট এখন প্রথমেই আগে কথাবার্তা বলে জেনে নিতে হবে এটা কোনো অ্যাসল্টের কেস কিনা, নাকে কেউ মারছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলি জিজ্ঞেস করে ফেলতে হবে কথায় কথায়, যে রোগীটার এই সমস্যাটা কত সময় থেকে, উনি কি কোনো অ্যাক্সিডেন্ট করলেন, কোনো কিছুর সাথে আঘাত পেয়েছেন, কেউ কি আঘাত দিয়েছে কিনা, এগুলি সাথে সাথে বের করে ফেলতে হবে। এটা হলে একরকম চিকিৎসা, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাসল্ট ওইটা একরকম চিকিৎসা, অ্যাক্সিডেন্ট একরকম চিকিৎসা। কিন্তু আপনার এরকম কোনো সমস্যা নাই, হঠাৎ করে আপনার নাজাল ব্লিডিং নিয়ে আসছে একটা অ্যাডাল্ট রোগী, তাকে জিজ্ঞেস করতে হবে তার কোমরবিডিটি, উনার কি প্রেশার, উনি কি প্রেশারের ওষুধ খান, প্রেশারের রোগী, তখন রোগী বলবে যে হ্যাঁ আমি তো প্রেশারের রোগী, ওষুধ খাই, এটা সেটা খাই, এগুলি বললো। হ্যাঁ, অথবা হাইপারটেনসিভ না ধরে নিলাম, আপনি বিপির সাথে সাথে মাপবেন, এগুলি খুব ইম্পর্টেন্ট। একটা অ্যাডাল্ট পেশেন্টের এপিস্টেক্সিস পেলে সাথে সাথে ব্লাড প্রেশার চেক করতে হবে, কারণ অ্যাডাল্টের ক্ষেত্রে এপিস্টেক্সিসের আমরা 1 নাম্বার কজ বলি হাইপারটেনশন, যাতে ব্লাড প্রেশার অনেক হাই থাকে অনেকের এরকম এপিস্টেক্সিস হয়ে যায়, এপিস্টেক্সিস হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে আপনি দেখলেন হাই ব্লাড প্রেশার, তখন যাদের এই হাইপারটেনশনের জন্য এপিস্টেক্সিস হচ্ছে, এই রোগীটার আপনি যতই বাইরে থেকে চাপাচাপি করেন না কেন, যত ট্র্যাকজিল দেন না কেন, যতক্ষণ না ব্লাড প্রেশার কন্ট্রোলে আনছেন ততক্ষণ এই রক্ত পড়া বন্ধ হবে না। সো আন্ডারলাইন কজ ট্রিট না করলে হবে না, ঠিক আছে। তাহলে সাথে সাথে তাকে একটা অ্যান্টি হাইপারটেনসিভ খাওয়াই দিতে হবে, হ্যাঁ, খাওয়ায় আপনি এপিস্টেক্সিস এর ম্যানেজমেন্ট করেন ওইটা। আচ্ছা, তো এটার ক্ষেত্রে সাধারণত পেশেন্টটাকে বলবেন যে কোনো সমস্যা নাই বাবা, আপনি একটু শান্ত হয়ে বসেন, এটা কমে যাবে। আপনি চিন্তা ভাবনা দুশ্চিন্তা যত বেশি করবেন এটা কিন্তু বন্ধ হবে না। একটু রিঅ্যাসিওর করেন, কোয়াইট এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, বেশি মানুষজন থাকলে বের করে দেন, হ্যাঁ, এরকম। তারপরে পেশেন্ট একটু বসবে সামনের দিকে ফরওয়ার্ড হয়ে, হ্যাঁ, পেশেন্টকে বলবেন যে আপাতত আপনি মুখ দিয়ে শ্বাস নিবেন, নাক দিয়ে শ্বাস নিবেন, ঠিক আছে। তারপরে আমরা সাধারণত নোজ পিঞ্চ করে রাখি, এলা বরাবর ওই যে পিঞ্চিং পজিশনে আমরা হচ্ছে নোজটা পিঞ্চ করে 10 থেকে 15 মিনিট ওই জায়গাটাতে একটু প্রেসার দেই। আমরা সবাই জানি লিটলস এরিয়া কোনটা, অ্যানাটমি যারাই জানি আমরা সবাই জানি লিটলস এরিয়া কোনটা, কিসাল ব্লাক প্লেক্সাস কোথায় থাকে, ওই জায়গা বরাবর পিঞ্চ করবেন, ওই এলার ঠিক নিচে। তখন হচ্ছে যে 10 থেকে 15 মিনিট একটু মডারেট প্রেসার দিয়ে রাখবেন, এত চাপ দেওয়ারও দরকার নাই, মডারেট প্রেসার 10 থেকে 15 মিনিট ওই জায়গাটাতে একটা গজ দিয়ে ওই জায়গাটা পিঞ্চ করে ধরে প্রেসার দিয়ে রাখবেন। একটু বরফ দিবেন, ঠান্ডা বরফ, আইস প্যাক যদি অ্যাভেলেবল থাকে, হ্যাঁ। তারপর সাথে সাথে আপনি 2 অ্যাম্পুল, যদি খুব বেশি ব্লিডিং এর পরিমাণ হয়, স্টেপ 2 অ্যাম্পুল ট্র্যাক্সিল রোগীর মানুষজনকে দিয়ে বলবেন যে এটা করতে করতে আপনি কাউকে পাঠাই দিবেন সাথে সাথে যে 2টা ট্র্যাক্সিল নিয়ে আসেন যদি আপনার কাছে অ্যাভেলেবল না থাকে, হ্যাঁ। কিছু লাইফ সেভিং ড্রাগ নিজের কাছে রাখা ভালো এজ এ জিপি। তোমার হচ্ছে ট্র্যাক্সিল 2 অ্যাম্পুল স্টেট দিবেন। আর যদি ওরকম এই ম্যানিউভারের পরে রোগীটা রক্ত পড়া বন্ধ হয়ে যায়, একটা স্টেট 1 অ্যাম্পুল দিয়ে 5 দিনের জন্য ওরালি 3 বেলা করে দিবেন ট্রাইক্সিন, ঠিক আছে। একটা নেজাল ড্রপ রাখবেন, হ্যাঁ, নেজাল ড্রপ রাখবেন। এবং যদি আপনি কজ খুঁজে পেয়ে যান, কজ খুঁজে পেয়ে যান যদি, যে তার পলিপের জন্য এটা হচ্ছে, বা আপনার হচ্ছে রাইনাইটিস, অথবা তার প্রেশারের জন্য এটা হচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ওইটা ট্রিটমেন্ট দিবেন। অ্যান্টি হাইপারটেনসিভ একটা অবশ্যই দিতে হবে, প্রেশার মনিটরিং এর জন্য অবশ্যই বলতে হবে, ওকে, বলে ট্রিটমেন্ট অফ দ্য কজ। এই হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট, ঠিক আছে। কিন্তু তারপরেও যদি দেখেন না রক্ত পড়া কোনোভাবে বন্ধ করতে পারতেছেন না, সব করে ফেলছেন, রক্ত পড়া বন্ধ হচ্ছে না, এই পেশেন্টকে আর কোনোভাবেই মানে সময় নষ্ট করা যাবে না, অবশ্যই তাকে একটা আইভি চ্যানেল ওপেন করে একটা হলেও আইভি ফ্লুইড দিয়ে তাকে চলে যেতে বলবে। নাকের মধ্যে ওরকম পিঞ্চ করে ধরে রাখবে, ট্রানএক্সামিক অ্যাসিড 2 অ্যাম্পুল স্ট্যাট দিবেন, একটা আইভি চ্যানেল ওপেন করে ফ্লুইড দিতে দিতে সে হায়ার সেন্টারে যাবে। এপিস্টেক্সিস মারাত্মক, এপিস্টেক্সিস এর রোগী চোখের সামনে মরে যায়, এগুলি আমাদের দেখা। সো অবশ্যই এগুলি মানে গুরুত্ব সহকারে ট্রিট করতে হবে। আচ্ছা, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এটা কিন্তু অনেক রোগী, অনেক পেশেন্টের এরকম ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে, হ্যাঁ। আমরা সবাই জানি নেজাল সেপ্টামটা বাঁকা, তার জায়গায় যেরকম সোজা ভাবে থাকার কথা তার হচ্ছে যে কোনো একদিকে ডেভিয়েট হয়ে গেছে। এটার কারণে রোগীটা কি সমস্যা হয় জানেন, রোগীটা দেখা যায় সারা বছর ভালো, একটা সময় ঠান্ডার সময় আসলে, অ্যালার্জি টাইম আসলে, স্প্রিং সিজন আসলে, যখন ডাস্টের এক্সপোজারে হয় তখন রাইনাইটিস,
এবং ক্রনিক রাইনাইটিস হয়, পেশেন্টের রিকারেন্ট রাইনাইটিস হয়। তো এই কেসগুলিতে আসলে সাধারণত কি করতে বলা হয় যে আমরা হচ্ছে অ্যান্টিহিস্টামিন রাখি। সে অ্যান্টিহিস্টামিন পুরো একদম 6 মাস খেতে বলি, শীতকাল পুরোটা 6 মাসই সে খাবে। একটা নেজাল ডিকনজেস্টেন্ট ইউজ করবে এবং একটা ফ্লোনা স্প্রে দিতে পারেন, স্টেরয়েড স্প্রে, ওগুলিতে ভালো কাজ করে 1 মাসের জন্য। তবে ডেভিয়েটার নেজাল সিপটামের একটা আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর, সেপ্টোপ্লাস্টি করায় ফেলা। ওটা পেশেন্টকে বুঝায় বলবেন যে বাবা এই সমস্যাটা আসলে আপনার বারবার হতে থাকবে, আপনি যদি এটা ভালো করে ওই ওটা যদি ঠিক পজিশনে নিয়ে চলে আসেন, আপনার তো নাকের পর্দাটা বাঁকা, পর্দাটা যদি সোজা করে করে ফেলতে পারেন অপারেশন করায় একবারে, তাহলে এই সমস্যাটা থেকে আপনার মুক্তি মিলবে। এভাবে বলে দিলে, সেপ্টোপ্লাস্টির অ্যাডভাইস করে দিলে ভেস্টিবুলাইটিস বা ফারাঙ্কুলোসিস অফ দ্য নোজ, ভেস্টিবুলাইটিস অর ফারাঙ্কুলোসিস অফ দ্য নোজ, এটার ক্ষেত্রে সাধারণত আমরা কি করতে বলি যে এটা হলো কি, আমরা হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য নোজ আমরা চিনি না কোনটা, একদম নাকের শুরুতে যে জায়গাটাতে আমাদের হেয়ার থাকে, নেজাল হেয়ার থাকে, ওই জায়গাটা ভেস্টিবিউল। এখানের মধ্যে ফারাঙ্কুলোসিস হয়, লাম্পি লিশন হয়। এটা মোস্ট কমনলি মানে এটা হচ্ছে দেখা যায় যে খুবই পেইনফুল, খুবই পেইনফুল, হাত দেওয়া যায় না, পেশেন্ট এত ব্যথা বলে। এটার কারণে অনেকে জ্বর চলে আসে, ফারাঙ্কুলোসিস। তো আপনার এটা আপনি একদম ইয়েটা টিপ অফ দ্য নোজ একটু উপরের দিকে এলিভেট করে দেখলেই, তুলে দেখলেই দেখবেন যে এরকম একটা ভেস্টিবিউলের মধ্যে সোয়েলিং লিশন দেখা যাচ্ছে, চারিদিক লাল, অনেক ক্ষেত্রে 5 পয়েন্ট চলে আসে। ট্রিটমেন্ট সমান, ইবুপ্রোফেন রাখবেন, অ্যান্টি আলসারিন, সাথে মাউসাপ্রেন। হ্যাঁ, এটা কমে যায়, হট কম্প্রেশন একটু দিলে কমে যায়। রাইনোসাইনোসাইটিস, এটাও এটাও একটা কমন জিনিস। হ্যাঁ, এটাও হচ্ছে এরকম পেশেন্ট অনেক পাওয়া যায়। রাইনোসাইনোসাইটিস, রাইনোসাইনোসাইটিসের ক্ষেত্রে হচ্ছে আপনার কি জানি ওটা হলো যে মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা। পেশেন্ট মেইনলি সমস্যাটা কি বলবে, মাথা ব্যথা থাকে। হ্যাঁ, বিশেষ করে ফ্রন্টাল রিজিয়ন, আপনার কপাল দেখাবে, ফোরহেড, ফোরহেড রিজিয়নটাতে খুব ব্যথা থাকে, চোখের চারিদিকে ব্যথা থাকে, চোখ লাল হয়ে যায়, ঘন ঘন হাঁচি আসে। তারপরে চিক এরিয়াটা দেখায়, বলবে এই জায়গাটাতেও হচ্ছে লাল হয়, নাক টানতে থাকে, এরকম নেজাল ইচিং, হ্যাঁ, কন্টিনিউয়াস হাঁচি দিতে থাকে, স্নিজিং হয়, নাক দিয়ে পানি পড়ে, জ্বর চলে আসে। এগুলি খুব কমন জিনিস রাইনোসাইনোসাইটিসের। এক্সরে অবশ্যই একটা এক্সরে করতে দিবেন। হ্যাঁ, ওএমই ভিউ, অক্সিপিটোমেন্টাল ভিউ, তখন সাথে সাথে দেখবেন কি ওই রাইনোসাইনোসাইটিস আসে এক্সরেতে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, ওই যে মক্সাক্লেভ দিবেন, আর হচ্ছে ইবুপ্রোফেন, একটা নেজাল ডিকনজেস্টেন্ট রাখবেন, এন্টিয়াস, আর কিছু। এবং হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি গরম করে ওখান থেকে যে ভ্যাকিউমটা আসবে ওটা নাক দিয়ে টানতে বলবেন, স্টিম ইনহেলেশন। এত জোরে জোরেও দরকার নাই, পেশেন্টকে বলবেন যে একটু হালকা চাপ দিয়ে স্টিমটা নিতে। এটা হচ্ছে যে এত জোরে চাপ দিয়েও যে নেজাল মিউকোসা রাপচার করে ফেলারও দরকার নাই। অনেকে আবার কি করে, মেন্থল, ওই যে মেন্থলটা কিন্তু ইউজ করা উচিত না। অনেকে এগুলি চিনে, ফার্মেসির লোকজন দিয়ে দেয়, ওরা হচ্ছে মেন্থল একটু মিশায় ওই ঠান্ডা ব্যাপারটা নিতে চায়। বলবেন এসব দেওয়ার কোনো দরকার নেই, শুধু কুসুম গরম পানির যে ব্যাপারটা আসে, গরম পানি থেকে যে ধোঁয়াটা আসে ওটা নিলে হবে, ওই স্টিম নিলে হবে, ওটা বুঝায় বলবো। কান, কানের যেই রোগীগুলি পাওয়া যায় মোস্ট কমনলি হচ্ছে পানি পড়ে। পেশেন্ট এসে বলবে কি, মারা এসে বলবে বাচ্চা নিয়ে আমার বাচ্চা কান গলে গেছে, হ্যাঁ, অথবা বড়রা এসে বলবে আমার কান গলে গেছে, এরকম সমস্যা। হ্যাঁ, গলা মানে কি, পাস করা, পানি পড়া, এটাই বুঝে নিতে হবে। এখন কানের মধ্যেও দেখা যায় যে আপনার এক্সটার্নাল ইয়ারে ফারাঙ্কুলোসিস হতে পারে, অনেক ব্যথা, হাত দেওয়া যায়, সেম ট্রিটমেন্টই দিবে। পাশাপাশি হচ্ছে একটা সিপ্রোফ্লক্সাসিন ইয়ার ড্রপ রাখবেন। ঠিক আছে, ইয়ার ড্রপ রাখবেন, ওইটাই। এক্সটার্নাল ফারাঙ্কুলোসিসে আলাদা কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, তবে আপনার এক্সটার্নাল ইয়ার ফারাঙ্কুলোসিস হলে কোমরবিডিটি চেক করতে হবে, অবশ্যই পেশেন্ট ডায়াবেটিক কিনা। ডায়াবেটিক না হলে একটা ওজিটিটি করতে দিবেন, কারণ এই রোগীদের হচ্ছে সে যদি আনকন্ট্রোল ডায়াবেটিক থাকে, এটা আপনি যতই ভালো করা ট্রিটমেন্ট দেন না কেন, এটা থেকে পরে সেলুলাইটিস হয়ে যায়, খারাপ। সো অবশ্যই আপনাকে একটু কোমরবিডিটি খোঁজ করতে হবে। কোমরবিডিটি খোঁজ করবেন যে কোনো স্পেসিফিক
ডিজিজে এমন না, সব ধরনের রোগীদের আমার কোমরবিডিটিস দেখতে হবে। ওটা কন্ট্রোল না করলে তার আন্ডারলাইন ডিজিজ জীবনেও ভালো হবে না। ঠিক আছে, সবার ক্ষেত্রে সমান নিয়ম। এরপরে চলে আসে অটোমাইকোসিস। অটোমাইকোসিসের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা একটা ফাঙ্গাল, আস্তে, অটোমাইকোসিসের ক্ষেত্রে হচ্ছে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। একটা সেকেন্ড আমাকে দিন। তো এটার ক্ষেত্রে সমস্যাটা কি থাকে, পেশেন্ট বলবে কানের ভেতরে প্রচুর চুলকানো, ব্যথা থাকতে পারে নাও থাকতে পারে, তবে ইচিংটা পড়ে, কান দিয়ে পানি পড়ে, দুর্গন্ধযুক্ত পানি পড়ে, কান বন্ধ বন্ধ লাগে এবং চুলকায় কানের ভেতরে। এটা অটোমাইকোসিসের একটা টিপিক্যাল ফিচার। আপনি খোঁজ নিয়ে দেখেন পেশেন্ট পুকুরে গোসল করে, তাদের বাসায় বাথরুম নাই, পুকুরে গোসল করে, খুব কমন এইসব। অটোস্কোপ দিলে সুন্দর করে গ্রেইশ হোয়াইট ফাঙ্গাল লিশন দেখা যায় কানের ভেতরে। হ্যাঁ, তো আমরা সাধারণত কোট্রিমাজলটাই ইউজ করি 3 ফোঁটা করে 3 বেলা 7 দিন অ্যাটলিস্ট। ঠিক আছে, আচ্ছা 7 days, মানে এটা বলার অর্থটা কি জানেন, এটা 14 দিনের জন্য দিবে। 7 দিনে রোগী অনেক মানে ম্যাক্সিমাম রোগী 7 দিনে ভালো হয়ে যায়, ভালো হওয়ার পরেও আমরা আরো 7 দিন কন্টিনিউ করতে বলি এটা। এবং পেশেন্টটা হচ্ছে কোনো কটন বাড ইউজ করা যাবে না, কানের মধ্যে কোনো গুতাগুতি করা যাবে না। পেশেন্ট কি করে, লাঠি ঢুকায়, শলার ঝাড়ু ঢুকায়, এগুলি ঢুকায় এটা দিয়ে গুতাগুতি করে। এই জিনিসগুলি কোনোভাবেই ইয়ার প্রিকিং করা যাবে না, এটা পেশেন্টকে বুঝায় বলতে হবে। কি করতে হবে, ড্রাই মপিং বলি আমরা যেটাকে, সেটা হচ্ছে প্রতিবার গোসলের পরে একটা পাতলা সুতির কাপড় নিয়ে ওটা হচ্ছে গিয়ে সুন্দর করে একটু রোল করে কানের ভেতরটা পরিষ্কার করে নিয়ে আসবে, জেন্টল প্রেসার দিয়ে। কোনো ধরনের প্রেসার দেওয়া যাবে না, কোনো গুতাগুতি করা যাবে না, মানে কোনো ইয়ার প্রিকিং করা যাবে না। এই জিনিসটা পেশেন্টকে বুঝায় বলতে হবে। কান যথাসম্ভব শুকনা রাখার চেষ্টা করতে হবে। কিভাবে, যখন গোসল করবে, গোসল করার আগে হচ্ছে কানের মধ্যে 2 কানে দুটো কটন, হ্যাঁ, তুলা অথবা পরিষ্কার সুতির কাপড়, ছোট ছোট পরিষ্কার সুতির কাপড় কানের মধ্যে ঢুকায় গোসল করতে হবে, যাতে পানি না ঢুকে। পুকুরে গোসল করা যাবে না অবশ্যই, আর পরিষ্কার পানি দিয়ে গোসল করতে হবে এটা। এবং পাশাপাশি হচ্ছে আপনি কোট্রিমাজলের পাশাপাশি, এটা তো ব্যথা থাকে, মানে ব্যথা যদি থাকে ইবুপ্রোফেন, আদারওয়াইজ ব্যথা না থাকলে লাগবে না। অ্যান্টিহিস্টামিন ইজ এ মাস্ট, অ্যান্টিহিস্টামিনটা অবশ্যই ইয়ে করে রাখবেন। হ্যাঁ, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি আমরা এএসওএম আর সিএসওএম, একিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। ওই যে কান গলে গেছে বলে না, ওইটা, এটা মানে হচ্ছে এটা বুঝে নিতে হবে এএসওএম। পেশেন্ট কি বলবে, এসে কানে প্রচন্ড ব্যথা, এত ব্যথা, আমি ধরেন ডান দিকের কানে ব্যথা বলতেছে, আমি ডান দিক দিয়ে খাবারই চিবাই খেতে পারি না, এভাবে বলবে। চিউ করতে পারে না সে ডান সাইডে কানের ব্যথার জন্য, এত ব্যথা, কান বন্ধ লাগে, ওই কানে দিয়ে আমি কিছু শুনি না, কান দিয়ে পুজ পড়তে থাকে, দুর্গন্ধযুক্ত পুজ পড়তে থাকে। আপনি অটোস্কোপ দিয়ে দেখলেন চারিদিকে 5 পয়েন্ট দেখা যাচ্ছে, ভেতরে 5 দেখা যাচ্ছে, এটা এএসওএম, নির্ঘাত এএসওএম। হিস্ট্রি নেন, পুকুরে গোসল করে, বাজে পানি দিয়ে গোসল করে, কান দিয়ে বাজে পানি ঢুকে, এরকম। তো এটার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইজ মাস্ট। এএসওএম এটা যদি প্রথমবার হয় এএসওএম, হ্যাঁ, তো আপনার এটার ক্ষেত্রে হচ্ছে যে সেফিউরক্সিম ক্লাভুলিনিক অ্যাসিডের প্রিপারেশন অথবা সেফিক্সিম এগুলি দিবেন, তবে ওই সেফিউরক্সিমটা ভালো কাজ করে। আর পাশাপাশি নেজাল ডিকনজেস্টেন্ট এবং অবশ্যই একটু স্টেরয়েড দিতে হবে, এই কেসগুলিতে একটু স্টেরয়েড দিতে হবে। হ্যাঁ, সিপ্রো আর স্টেরয়েডের কম্বিনেশনটা দিবেন। ও আর ইয়েটা কাউন্সিলিংটা ওই অটোমাইকোসিসের মতো সমান সমান কাউন্সিলিং। হ্যাঁ, কিন্তু এটা যদি অনেক দিন থেকে হয়, ক্রনিক একটা কজ সিএসওএম, তখন চিন্তা করতে হবে এটা ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। সিএসওএম খুবই খারাপ, হ্যাঁ, সিএসওএম খুবই খারাপ। কানের সিএসওএম এর একটা পেশেন্টের ওটি দেখলে বুঝবেন আপনারা, কানের ভেতর একদম নষ্ট করে ফেলে। সো এটা পেশেন্টকে বলতে হবে, অবশ্যই সিএসওএম এর কেসগুলি অটোলজিস্টের কাছে রেফার করতে হবে, কিন্তু আপনি প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে অটোলজিস্টের কাছে রেফার করতে হবে। সিএসওএম কিন্তু আপনার কাছে বারবার এরকম একিউট অ্যাটাক নিয়ে আসবে রোগী,
হ্যাঁ, এরকম পুজ করতেছে বারবার, 2 বছরে 2-3 বার নিয়ে আসবে। এগুলি মনে রাখতে হবে। ক্রনিক কেস অটোলজিস্টের কাছে পাঠাতে হবে, ম্যাক্সিমামে কিন্তু সার্জারির দরকার পড়ে। এইটাই, আর কিছু না। সো এই হচ্ছে, তো দাঁড়ানো। আর সাইকিয়াট্রির ক্ষেত্রে আসলে আমি বেশি কিছু বলতে চাই না। সাইকিয়াট্রি রোগীদের ক্ষেত্রে খুব কশাসলি ট্রিট করতে হবে। হুম। সাইকিয়াট্রির ক্ষেত্রে যেটা খুব কমনলি পাবেন পেরিফেরিতে, কনভার্সন ডিসঅর্ডার, এইটাই বেশি পাওয়া যায়। ইয়াং ফিমেল রোগীদের কনভার্সন ডিসঅর্ডার, আপনার কাছে মা নিয়ে আসছে একদম রোগী অজ্ঞান, আপনি দেখতেছেন কি চোখ নড়তেছে, পিউপিল নড়তেছে, পেশেন্টের ভাইটালস সব স্টেবল। তার হচ্ছে আপনি একটু হিস্ট্রি নেন, পারিবারিক কোনো সমস্যা, একটা স্ট্রেসের হিস্ট্রি এরকম আছে, কনভার্সন ডিসঅর্ডার। ওটা একটু কাউন্সিলিং করবেন যে ওরকম কোনো সমস্যা নাই, রোগীটাকে বাসায় নিয়ে যান, ভালো ব্যবহার করেন, ভালো পরিবেশে রাখেন, আর একটু এনজিওলাইটিক দিয়ে দিবেন, আর কিছু না। এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে সাইকিয়াট্রিক যে কোনো ডিজিজ চিন্তা ভাবনা করলে সাথে কোমরবিডিটিস আপনার চিন্তা করতে হবে। সাইকিয়াট্রিক কোনগুলি আপনি ট্রিট করবেন? এংজাইটি, জিএডি, জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাকের রোগী, এগুলি আপনি ট্রিট করবেন অ্যাজ এ জিপি। সিজোফ্রেনিয়া আপনাকে ট্রিট করতে হবে না অ্যাজ এ জিপি, সিজোফ্রেনিয়া রোগী আপনার জন্য না, আপনি এটা রেফার করবেন। হ্যাঁ, ডিপ্রেসিভ, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, হ্যাঁ, ম্যানিয়া, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী এগুলি তো হচ্ছে অ্যান্টিসাইকোটিক যাকে দিলেন, হ্যাঁ, তার হচ্ছে মোটামুটি এটা হচ্ছে বছর নিয়ে টানাটানি, মানে বছরের পর বছরই ওষুধগুলি খেতে হয়, হিউজ সাইড এফেক্ট, রেগুলার ফলো আপের দরকার, রেগুলার ইনভেস্টিগেশনের দরকার। এসব জিনিস সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকেই সে দিবে, একটা প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে দিবেন, আর কিছু না। যেমন জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার, রোগী আসছে আপনার কাছে, কি সমস্যা? ঘুম আসে না, দুশ্চিন্তা হয়, খাবার দেখলে খাবারের গন্ধ নিতে পারি না, খাবারের কোনো রুচি নাই, খাবার দেখলে বমি আসে, পেটে ব্যথা করে, কন্টিনিউয়াস পেটে একটা ব্যথা, বুকে জ্বালা পোড়া, বুকে ব্যথা করে, মনে হয় মরে যাচ্ছি, এরকম সমস্যা, ভেগ একটা সিমটম পুরো শরীর জুড়ে। তো আপনার স্বাভাবিক, আপনি সিমটম ওয়াইজ পেশেন্টের বুকে ব্যথা বলতেছে, ইসিজি একটা করতে দিলেন। হুম। তারপরে হচ্ছে মানে মোটামুটি যত ভাইটাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন আছে সব করালেন, পেশেন্টের রিপোর্ট সব নর্মাল, কোনো অ্যাবনর্মালিটিস নাই, এই পেশেন্ট জিএডি হিসেবে ট্রিট করবেন, জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার। ওকে। তো তার হচ্ছে এটা আসলে সাইকোসোমাটিক ফিচার চলে আসছে, মাথা থেকে সোমাটিক ফিচার চলে আসছে। তো এটার ক্ষেত্রে সাধারণত আমরা কি করতে দিই? এংজাইটি ডিসঅর্ডার গুলি কিভাবে ট্রিট করবেন আমি বলি। সেটা হচ্ছে যে এসএসআরআই বেনজোডাইজেপিন, এসএসআরআই বেনজোডাইজেপিন, ঠিক আছে? সব সময় একটা এসএসআরআই রাখবেন, খুব কমনলি ভালো কাজ করে এসিটালোপ্রাম, 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 আর সাথে বেনজোডাইজেপিন হিসেবে ক্লোনাজিপাম ও ব্রোমাজিপাম, ব্রোমাজিপামটা ভালো কাজ করে। হুম। তো এটা এসিটালোপ্রামটাই চুজ করতে আমি বলি সবসময়, ঠিক আছে? এটার পাশাপাশি এটা রাখবেন। আর এগুলি অবশ্যই জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডারটা পেশেন্ট কন্টিনিউ করবে, কিন্তু এই ওষুধগুলি কিন্তু পেশেন্টটাকে বলতে হবে যে কখনো এই ওষুধগুলি চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের থেকে বন্ধ করবেন না, এটাতে আপনার শারীরিক মারাত্মক ক্ষতি হবে, এটা পেশেন্টটাকে বুঝায় বলতে হবে। হুট করে চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলি বন্ধ করা যাবে না, এইটাই সাইকিয়াট্রির রোগী ট্রিট করার ক্ষেত্রে মেইন একটা জিনিস আপনাকে বলতে হবে। হ্যাঁ, হুট করে বন্ধ করলে উইথড্রয়াল সিমটমে পেশেন্ট আরো খারাপ হয়ে যায়, তখন দোষ ডাক্তারের হবে, যে প্রেসক্রাইব করছে তা। এবং আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এসএসআরআই, এসএসআরআই এর ক্ষেত্রে সেটা হলো যে শুরুর দিকে এসএসআরআই শুরু করার সময়, শুরুর দিকে কিছু সময় এসএসআরআই এর কারণে অনেকের সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে, সবার আসবে তা কিন্তু না, অনেকের সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে। পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে বুঝায় বলতে হবে এই পেশেন্টটাকে কখনো একা রাখা যাবে না, সব সময় সাথে থাকবেন, কথাবার্তা বলবেন, ভালো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে রাখার চেষ্টা করবেন। রোগীর মনে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা আসতে পারে, এইটা হচ্ছে রোগীর ওষুধের জন্য, এটা কিন্তু সাইড এফেক্ট এই ওষুধের। সো অবশ্যই এটা সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে, রোগীকে চোখে চোখে রাখতে হবে। এই প্রথম 2-3 মাস শুরু করার পরে অ্যাডজাস্ট হতে গিয়ে অনেকের এটা একটা সাইড এফেক্ট দেখা দেয়, রিস্ক অফ সুইসাইডাল টেন্ডেন্সি, ওইটা পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে বুঝায় বলতে হবে, পেশেন্টকে বুঝায় বলে লাভ নেই। আর পাশাপাশি হচ্ছে আপনার ইয়েটা সেলফ উইথড্রল করা যাবে। ডিপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে
কমন এই সিমটম গুলি তো আমরা সবাই জানি, সোশ্যাল উইথড্রয়াল, হ্যাঁ, লো মুড, হ্যাঁ। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, তো ডিপ্রেশনের ক্ষেত্রে আপনার ওই যে কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে না, তার মনে হয় সবকিছুর জন্য সে দায়ী, এরকম এসে পেশেন্ট বলবে, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট এসে বলবে কারোর সাথে কথা বলে না, হ্যাঁ, পড়াশোনা করতে চায় না, কোনো কনসেন্ট্রেশন নাই তার, সব সময় মনমরা হয়ে থাকে, রাতে ঘুমায় না, এরকম সমস্যা থাকে। তো এখন আপনার একটা রোগী, হ্যাঁ, ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে যদি অনেক দিন থেকে ডিপ্রেশন নিয়ে আসে, অ্যাসেলি এক্সক্লুড করে নিয়েন, অ্যাসেলি এক্সক্লুড করে নিয়েন। অ্যাসেলি নিয়ে কথা বলবো আমরা, সামনে কোনো না কোনো একটা ক্লাসে অ্যাসেলি নিয়ে কথা বলা হবে। অ্যাসেলিটা এক্সক্লুড করে নিতে হবে, ঠিক আছে? এখন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অবশ্যই সবকিছুই করাবেন, হোল বডি এক্সামিনেশন। অনেকের হয় কি থাইরয়েডের প্রবলেম, হাইপোথাইরয়েডিজমেরও অনেকের রোগী ডিপ্রেসড হতে পারে, ডিপ্রেশনের জন্য হাইপোথাইরয়েডিজম অনেকের দায়ী হতে পারে, ঠিক আছে? ক্যালসিয়ামও একটা ফ্যাক্টর। সো আপনার কোনো কিছু ইগনোর করা যাবে না। এখন আপনি সবকিছু ভালো পেলেন, অ্যান্টি ডিপ্রেসেন্ট স্টার্ট করতে হবে তো। হুম, সার্ট্রেলিন, সার্ট্রেলিন শুরু করবেন। সার্ট্রেলিন এগুলি শুরু করার নিয়ম হচ্ছে প্রথমে অল্প ডোজে শুরু করতে হবে, আস্তে আস্তে এটা বাড়াতে হবে। ওই যে আমি বললাম অ্যান্টিসাইকোটিক গুলি, অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলির সাইড এফেক্ট হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি। শুরুটা করতে হবে অল্প দিয়ে, তারপর আস্তে আস্তে বাড়াতে হবে। উইথড্র করার ক্ষেত্রেও আস্তে আস্তে ডোজ কমায় কমায় বন্ধ করতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলি প্রথমে 2 সপ্তাহ সে অল্প করে খাবে, হাফ করে খাবে, তারপর একটা করে কন্টিনিউ করবে, তারপর একটা করে কন্টিনিউ করবে। আপনি পেশেন্টের সিমটম বুঝে এটা বাড়াতে পারেন, কিন্তু এটা একবার দেওয়া মানে দীর্ঘমেয়াদী আপনার লং টার্ম একটা চিকিৎসা বলা হয়ে থাকে। এটা কন্টিনিউ করবে পেশেন্ট 8 থেকে 12 মাস, 8 থেকে 12 মাস। হ্যাঁ, এবং অনেক সময় বলা হয় যে পেশেন্টের সিমটম রিলিফ হয়ে গেলে হুট করে বন্ধ করা যাবে না, আপ টু 9 to 12 মান্থস পর্যন্ত পেশেন্ট এটা ভালো হয়ে যাওয়ার পরেও চালায় যেতে হবে, 9 মাস অ্যাটলিস্ট চালায় যেতে হবে। যে পেশেন্ট ধরেন আপনি 8 মাসের ওষুধ খাওয়ার পরে অনেকটুকু ভালো, পেশেন্টের মা এসে বলতেছে যে আমার মেয়েটার তো এরকম সমস্যা ছিল বা আমার ছেলেটার তো এমন সমস্যা ছিল, ডাক্তার সাহেব আমি তো মোটামুটি 8 মাস ওষুধ খাওয়াচ্ছি, পেশেন্ট আমার মেয়েটা এখন অনেক ভালো, হ্যাঁ, সবকিছু থেকে ওর এরকম দুশ্চিন্তা আসে না, সোশ্যালি মেলামেশা করতেছে ভালো, আমি ওষুধটা বন্ধ করে দিব? নেভার। সে আরো অ্যাটলিস্ট ভালো হয়ে যাওয়ার পরেও 8 থেকে 9 মাস খাবে, এটা হুট করে বন্ধ করা যাবে না। হ্যাঁ, তবে এই সময়টুকুতে আপনি আস্তে আস্তে ট্যাপার করে করে ডোজটা কমাই নিয়ে আসবেন, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? তবে এই ধরনের ডিজিজ শুরু করে মানে ওষুধ শুরু করলে তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছেই রেফার করে দিবেন, কারণ এই পেশেন্টের 3 মাস পর পর অথবা 6 মাস পর পর কিছু বেসিক ইনভেস্টিগেশন করাতে হবে। বিশেষ করে হচ্ছে তার ক্রিয়েটিনিন দেখতে হবে, তার লিভার ফাংশন টেস্ট করাতে হবে। এই ড্রাগের অনেক সাইড এফেক্ট, তার একটা ইসিজি করাতে হবে, কার্ডিয়াক সাইড এফেক্ট আছে। সো ওয়েট গেইন হয়, অনেক ওয়েট গেইন হয়, ওবেসিটির কারণে তার আরো অনেক কোমরবিডিটিস ডেভেলপ করে যায়। হ্যাঁ, সো তাকে একটা মনিটরিং এ রাখতে হয়, এটা একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থাকাটাই ভালো। ওসিডি টুকি পাওয়া যায়, ঘরে তালা দিলাম কিনা 100 বার গিয়ে গিয়ে দেখতেছে বের হওয়ার সময়, হাত একবার ধুয়েও শান্তি নাই, 100 বার হাত ধুতে হচ্ছে খাওয়ার আগে, খাওয়ার পরে 100 বার হাত ধুচ্ছে। হ্যাঁ, কোনো একটা জিনিস জায়গায় বের হলে ওর মাথায় জাস্ট এটা খেলতে থাকে, আমি ঘর বন্ধ করলাম কিনা, ঘরে তালা দিলাম কিনা, মানে একই জিনিসের রিপিটেটিভ থটস আসে তার, একই কাজ রিপিটেটিভলি করতে থাকে। একটা বাচ্চাদের হতে পারে, এটা বড়দের হতে পারে, এল্ডারলি পার্সনের হতে পারে, আসে এরকম। হ্যাঁ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কাউন্সিলিং বুঝায় বলতে হবে তাকে যে আপনার
চিন্তা ভাবনা আপনাকে কন্ট্রোল করতে হবে, এটা কোনো ওষুধ কন্ট্রোল করে দিতে পারবে না। এই চিন্তা ভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এই জন্য নিজের থেকে উদ্যোগ নিতে হবে, যে আপনার নিজের থেকে ভাবতে হবে যে এই এই দুশ্চিন্তাটা আমি বারবার করব না। এটা পেশেন্টটাকে কয়েক সেটিং এ বুঝাইতে হয়, এগুলি প্যারা। ওসিডির পেশেন্টের কাউন্সিলিং অনেক প্যারা। তারপরেও যদি পারেন ভালো, অনেক ভালো। ওসিডি রুগীরা আসেন, তারপরে হচ্ছে ওই যে এমিট্রিপটাইলিন যেটা, ওটা রাখা। প্যানিক অ্যাটাক ইজিলি দেখলে বোঝা যায়। প্যানিক অ্যাটাকে রুগী দেখে কি মনে হয় জানেন? এমআই এর পেশেন্ট, এমআই এর পেশেন্ট, পুরো এমআই এর পেশেন্টের মতো। বুকে ব্যথা একদম ছিঁড়ে যাচ্ছে, সে তার রেডিয়েশনও দেখাবে, একদম হাতে দিয়ে জো বরাবর, নেক বরাবর তার বুকের ব্যথা চলে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, এখনই মারা যাবে এরকম মনে হচ্ছে, হাত পা একদম স্পাজমোটিক করে আছে, অথবা একদম মানে হাত পা নাড়াতেই পারছে না, এরকম হয়ে যায়। তো সাধারণত প্যানিক ডিসঅর্ডার গুলিতে আপনার একটু আন্ডারলাইন কজ বের করতে হবে, হিস্ট্রি নিতে হবে, কেন বারবার হচ্ছে তার, ওটা ট্রিট করতে হবে। তার যদি কোনো ফ্যামিলি, প্যানিক অ্যাটাকে আসলে সাধারণত পারিবারিক সমস্যা, স্ট্রেস ফ্যাক্টর এসব থাকে, সো এগুলি ট্রিটমেন্টটা করতে হবে। পাশাপাশি হচ্ছে ওই স্যাটারলিনটাই দিতে হবে, কারণ যাদের ক্ষেত্রে প্যানিক অ্যাটাক ক্রনিক একটা কেস, তাদের ক্ষেত্রে এটা শুরু না করে উপায় নেই, স্যাটারলিন চুজ করবেন অথবা ইমিপ্রাভিন, তবে স্যাটারলিন চুজ করে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাই দিবেন। আর প্যানিক অ্যাটাকের পেশেন্টের হোল বডি এক্সামিনেশন করতে হবে, মানে ইনভেস্টিগেশন করাতে হবে, তার কোনো কোমরবিডিটিস আছে কিনা, ইসিজি, ইকো সব করাবেন। আর কিছু লাগবে না, সাইকিয়াট্রি থেকে এতটুকুই মোর দ্যান এনাফ। ঠিক আছে, সাইকিয়াট্রিতে একটু কাউন্সিলিং করতে জানলে হয়, আর কিছু না। ঠিক আছে, সো এই ছিল আজকের কথাবার্তা আপনাদের সাথে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, এবং আমাদের গ্রুপের থেকে লাইভ ছিল আজকের ক্লাসটা, কিন্তু আমাদের হচ্ছে পিডিএফটা রেকর্ডেড থাকবে, মানে ক্লাসটা রেকর্ডেড থাকবে না। সো যারা আমাদের জিপি অনগোয়িং ব্যাচ 19তম ব্যাচ 18তম ব্যাচে অ্যাডমিট হতে চান, অবশ্যই আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইটার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে। আর পাশাপাশি যারা অ্যাডমিটেড আছেন, আপনারা তো পিডিএফটা পেয়েই যাবেন। আর হচ্ছে তাছাড়া আপনাদের আইইএনটি সাইকিয়াট্রি রিলেটেড প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হলে গ্রুপে জানাবেন। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।